সকলকে রাজপথের রাজনীতির অষ্টম পর্বের শুভেচ্ছা জানাই এবং রমজানের মোবারকবাদ জানাই। আজকে দ্বিতীয় রমজান। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, ইসলাম ধর্মের যারা আছেন তারা তাদের সংযম এবং তাদের বিসর্জনের মধ্যে দিয়ে তাদের যত ত্যাগ সেই সকল কিছুকে স্বীকার করে এই রমজানকে উপভোগ করবে, সেই সকল জায়গা থেকে আপনাদের মোবারকবাদ জানাই। আজকের আলোচনা বিষয় নতুন দল এবং জনগণের প্রত্যাশা। আপনারা জানেন যে 5 আগস্টের আগে এই 24শে জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন এক বিপ্লবের আমরা সূচনা দেখেছি এবং ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিদায়ের পরবর্তী সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথতার মধ্যে দিয়ে একটি সরকার কিছুদিন আগে 28 ফেব্রুয়ারি আমরা সেটার নতুন এক দলের প্রত্যাবর্তন আমরা দেখেছি। সেই জায়গা থেকে আমাদের আজকের আলোচনা বিষয় নতুন দল এবং জনগণের প্রত্যাশা। আমাদের স্টুডিওতে আজকে দুইজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন মোহাম্মদ এনামুল হাসান তাসনিম, সাংগঠনিক সম্পাদক বরিশাল মহানগর ছাত্রদল, এবং আমাদের সাথে আরো একজন আছেন SM ওয়াহিদুর রহমান, সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা। এবং আপনাদের দুইজনকেই আমাদের রাজপথের রাজনীতির অষ্টম পর্বে শুভেচ্ছা জানাই। সাথে সাথে আমরা একটু আলোচনায় চলে যাই যে বরিশালের অভ্যুত্থানে ছাত্রদল থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং কি বলা যায় যে প্রত্যেকটি রাজনৈতিক ছাত্র সংগঠনের সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই যা পরবর্তী সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন তার কমিটিগুলো সারা দেশেই দেওয়া শুরু করলো, সেই জায়গা থেকে আমরা দেখব যে ছাত্রদল কিংবা অন্যান্য কোনো ধরনের ছাত্র সংগঠনের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে কোনো স্থান দেওয়া হয়নি। সেই বিষয়ে যদি আমরা একটু আলাপে যাই যে আমাদের সাথে যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সদস্য সচিব আছেন, আমরা তো তার কাছেই যাই যে SM ওয়াহিদুর রহমান, আপনি বরিশাল জেলার সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। সেই জায়গা থেকে আপনি একটু বলবেন যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সকল দল সেখানে অংশগ্রহণ করা সত্ত্বেও কেন অন্যান্য দলগুলোকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাখার সুযোগ হলো না কিংবা রাখলেন না? আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং রহমতের 10 দিন চলছে। আমরা এই রহমতের সময়টাতে আল্লাহ তাআলার আনুকূল্য কামনা করি এবং প্রথমেই আমি রাইদুল ইসলাম সাকিব ভাই, আমার একজন সহযোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ইভেন্টে তিনি অন্যতম আমার যাকে পাশে পেয়েছি। প্রথমেই ভাইয়ের কোশ্চেনের অ্যান্সারে আমি চলে যাই। যদি আমি এই কোশ্চেনটাকে একটু অ্যানালিটিক্যালি ডিস্ট্রিবিউট করি, কথাটা হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা ফার্স্ট অফ অল দিস ইজ অ্যান ইভেন্ট। ফার্স্টে এটা একটা ইভেন্ট, অ্যান্ড দেন এইখান থেকে উঠে আসছে ছাত্রদের একটা অরাজনৈতিক সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা স্টুডেন্ট অ্যাগেইনস্ট ডিসক্রিমিনেশন, যেটাকে আমরা সংক্ষেপে বলি স্যাড। তো মানে দুইটা কিন্তু আলাদা পার্টিকুলার পার্ট। আপনি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইটস অ্যাজ এ ইভেন্ট, তখন আপনি এটাকে নিবেন। ইভেন্ট নিলে এইখানে সবাই স্টেক হোল্ডার, এক্সেপ্ট হাসিনা, এক্সেপ্ট মোদি, এক্সেপ্ট এক্সেপ্ট হাসিনার ফ্যাসিজমের সহযোগী প্রত্যেকটা অর্গান, ইসকন, এরা বাদে সবাই, এবং সবাই আমাদের হচ্ছে সহযোদ্ধা। আমি বলি শিবির আমাদের সহযোদ্ধা, আমি বলি ছাত্রদল আমাদের সহযোদ্ধা, আমি বলি যারা বামতান্ত্রিক রাজনীতি করেছে তারা আমাদের সহযোদ্ধা, আমি বলি ছাত্র ইউনিয়ন আমাদের সহযোদ্ধা, ছাত্র ফেডারেশন আমাদের সহযোদ্ধা। এখন মেইনলি স্বাধীনতার বা বিপ্লবোত্তর পরবর্তী পার্টে যেটা দেখা যায়, আমরা সবাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 জুলাই আগস্ট বিপ্লবের সবাই আমরা সৈনিক। আমরা সবাই সেই জায়গা থেকে আমাদের চেতনাকে ধারণ করে, এই বিপ্লবী চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যাই, এবং এটাই আমাদের ঐক্যের মূলনীতি। আজ যখন দেখেন যে শেখ হাসিনা যখন লাইভ করছিলেন ইন্ডিয়া বসে, যে তার উপর ইন্টারন্যাশনাল রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও যখন লাইভ করার সিদ্ধান্ত নিলেন, তখন কিন্তু দেখেন তখন যারা তার এই ফ্যাসিজমের
মুরালের প্রতি আঘাত এনেছে, এই ফ্যাসিজমের প্রত্যেকটা সাইনের প্রতি যারা আঘাত এনেছে, তাদের ভিতরে আপনি কি কোনো রাজনৈতিক ভেদ তৈরি করতে পারবেন? সেখানে সকল ধারার স্টুডেন্ট ছিল, মূল ধারার স্টুডেন্ট ছিল, সকল রাজনৈতিক ব্যানার সেখানে ইনক্লুডেড ছিল। সো আমাদের যখনই ফ্যাসিজম আসে, ফ্যাসিজমের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ, কিন্তু যখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা অরাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে গেছি, যারা বিপ্লবীদের এক করতে গেছি, তখন দেখা যায় যে আমরা বিপ্লবীদের, আমি সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিয়ে বলি, যেটা আমার বন্ধু শহীদুল ইসলাম শাহেদ মহানগরের আহ্বায়ক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছে। আমরা আসলে প্রথমে যখন ইনিশিয়েটিভ স্টেজে, যখন কমিটিগুলো ফর্ম করার জন্য আমরা যখন বিভিন্ন জায়গায় এটা ভিজিটে যাচ্ছি, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কমিউনিকেট করছি, আমার সহযোদ্ধা ভাইদের সাথে জিজ্ঞেস করছি যে ভাই আপনি কি আমাদের কমিটিতে, আমাদের সাথে, আমাদের এই কাফেলায় আপনি আসতে পারেন কি? তখন তাদের কাছে আমি সবার কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। মিশ্র প্রতিক্রিয়া মানে যারা সাধারণ শিক্ষার্থী ছিল, তারা তাদের ভিতরে একটা পার্ট ছিল আমি একাডেমিক্যালি কনসার্ন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিপ্লব করেছি, যুদ্ধ করেছি, বিগ্রহ করেছি, রাবার বুলেট খেয়েছি, কিন্তু আমি পলিটিক্সের ভিতর ঢুকতে চাচ্ছি না। পলিটিক্সের এই মাঠ আমি নিজের গায়ে ওড়াতে চাই না, আমি একটু ক্লিন থাকতে চাই। তারা কিন্তু তাদের একাডেমিক স্ফিয়ারে ফিরে গেছে যুদ্ধ বিপ্লব করে। আরেকটা পার্ট ক্রিয়েট হয়েছে সেম, যারা ইন্টেলেকচুয়াল ছিল এন্ড যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল, এই পার্টটা তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই অর্গানাইজেশনের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে, এবং তারা কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে থেকে তারা নিজেদের পলিটিক্যাল যে অ্যাওয়ারনেস, সেটা মানুষের জন্য রেজ করার জন্য অবিরত কাজ করে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যখন আমরা দেখা যায় যে ইসলামী শাসনতন্ত্র এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের কাছে আমরা যখন রিচ আউট করেছি, আমরা যখন ছাত্র ফেডারেশনের কাছে রিচ আউট করেছি, আমরা যখন ছাত্র ইউনিয়নের কাছে রিচ আউট করেছি, অ্যান্ড অ্যাজ সেপারেট দ্যাট আমাদের একজন বিগার সহযোদ্ধা যারা ছাত্র দলের কাছে যখন আমরা রিচ আউট করেছি, তখন তাদের কাছ থেকে আমরা ফিডব্যাকটা এরকম পেয়েছিলাম যে তারা আমাদের কাছে বলছে, ভাই উই আর অলরেডি কমিটেড ইন আওয়ার ওয়ে and we are already committed in with our political party and we cannot move further with you. তো আমরা কিন্তু প্রথম যে অগাস্ট মাসের পরে যে সেপ্টেম্বর মাসটা যখন আমরা মানে আপনার আলোচনা অবশ্যই সুন্দর হচ্ছে, কিন্তু আমি আরেকটা জায়গায় আসছি যে আমি একটু আরো একটু বিস্তারিত করি। যে আপনি একবার বলছেন যে একটা ইভেন্ট, সেখান থেকে সরে এসে একটা অরাজনৈতিক ছাত্র সংগঠন, কখন অরাজনৈতিক ছাত্র সংগঠন কিংবা সামাজিক সংগঠনে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ থাকতে পারে, সেটা আমার মনে হয় যে ছাত্র দলের জন্য প্রযোজ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য প্রযোজ্য, ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল থেকে শুরু করে সকলের জন্য প্রযোজ্য। কিন্তু সেই জায়গায় যদি একটা অরাজনৈতিক সংগঠন হয়েও তা তো সবাই থাকতে পারতো, কিন্তু সেখান থেকে অন্যান্য দলগুলোকে নেওয়া গেল না কেন? আমার প্রশ্নটা সেই জায়গাতে। রাইট, মানে আপনার সম্পূরক কোশ্চেনটা অত্যন্ত সুন্দর। এই কোশ্চেনটার উত্তরটাও আপনার কোশ্চেনের ভিতরে লোকেই আছে। এটার কোশ্চেনটার উত্তরটা হচ্ছে এইটা, যে আপনার যখনই আমরা তাদেরকে রিচ আউট করছি এবং তারা যখন বলছে যে আমি অলরেডি একটা পলিটিক্যাল পার্টির সাথে কমিটেড, আমরা তাদেরকে এটা বলেছি আপনার তো পলিটিক্যাল পার্টি না, সামাজিক সংগঠনের সাথে যুক্ত থাকতেই পারবে। আমার অ্যানসারটা, হ্যাঁ, আমি যদি একটু আনইন্টারাপ্টেডলি বলতে পারি সাকিব ভাই, কাইন্ডলি আমি অ্যানসারটা আমি একটু আপনাকে দিচ্ছি, আপনি আবার কোশ্চেন করবেন আমাকে, অবশ্যই 100 কোশ্চেন করবেন, আমি অ্যানসার দেব। কথা হচ্ছে ভাই, যখন আমরা তাদের কাছে অ্যাপ্রোচ করার পরে তাদের প্রথম যে অ্যানসারটা ছিল যে উই আর ইন আ পলিটিক্যাল পার্টি। দেন আমরা তাদেরকে আবার বলেছি, ভাই ইটস নট এ ম্যাটার, আপনি একটা পলিটিক্যাল পার্টিতে যদি থাকেন, আপনি যদি আমাদের সাথে কোএক্সিস্ট করেন, আপনি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই অরাজনৈতিক ব্যানারে থেকে আপনার পলিটিক্যাল এজেন্ডাকে ব্যতিয়ে রেখে আমাদের 24-এর বিপ্লবীরা যেভাবে দেশের সংস্কারের জন্য, সংবিধান সংস্কারের জন্য, তারপরে আমাদের দেশের যে ফান্ডামেন্টাল রাইটস গুলো রেস্কিউ করার জন্য আপনারা যদি নামতে চান, সমস্যা নেই ভাই, আমাদের কাফেলাতে আসেন, আমাদের সাথে একসাথে যুক্ত হন। কিন্তু সেই জায়গা থেকে অনেকে সরে গিয়েছে। যেমন আমরা ছাত্র দলের ভাই যখন বলেছি, তখন তাদের পার্সপেক্টিভে তারা কিন্তু সংবিধান সংস্কারের জায়গায় আমাদের কাছ থেকে দূরে সরে গেছেন। তারা কিন্তু সংবিধানে আমরা যেটাকে এখন বলতেছি যে
সেকেন্ড রেভলিউশন যেটা আমরা দিতে চাচ্ছি, সরি সেকেন্ড রিপাবলিক দিতে চাচ্ছি, তো সেকেন্ড রিপাবলিকের প্রশ্নে কিন্তু ছাত্রদল আমাদের কাছ থেকে দূরে সরে গেছে, আমাদের ভাইরা আমাদের কাছ থেকে দূরে সরে গেছে। যখন ছাত্র শিবিরের ভাইদেরকে বিভিন্ন বিষয়ে অ্যাপ্রোচ করা হচ্ছে, যে স্পেসিফিক্যালি যদি আপনি জানতে চান যে কি বিষয়ে ছাত্র শিবির আমাদের কাছ থেকে দূরে সরে যেতে পারে, সেটা হচ্ছে যে আমাদের যে লিবারেল কনসেপ্ট বা আমরা যেভাবে আমাদের সংস্কৃতি পুনরুদ্ধার করতে চাচ্ছি, বা যেভাবে আমাদের ডক্ট্রিনের আন্ডারে আমরা 24-এর যোদ্ধাদেরকে একত্রিত করতে চাচ্ছি, বাট এইটা হচ্ছে শিবিরের ডক্ট্রিনের সাথে একটু খানিকটা কনফ্লিক্টিং। দ্যাটস ওয়াই শিবির আমাদের কাছ থেকে দূরে সরে গেল। ইসলামী ছাত্র আন্দোলনের কথা যদি বলি, ইসলামী ছাত্র আন্দোলন তাদের যে পলিটিক্যাল এজেন্ডা, তাদের যে রাজনৈতিক মাঠ গুছানোর যে প্যাটার্ন, সেখান থেকে আমাদের সাথে এগ্রি করতে পারবে না, তাই তারা আমাদের কাছ থেকে দূরে সরে গেল। মানে উই হ্যাভ অ্যাপ্রোচড অল এন্ড অল, আমরা সবাইকে অ্যাপ্রোচ করেছি, আমরা সবাইকে চেয়েছি আমাদের এই অরাজনৈতিক সংগঠনের পার্ট হতে, বাট হয়তোবা তাদের দলীয় যে মতাদর্শ সেটার সাথে তারা আপোষ করে হয়তোবা তারা আমাদের সাথে বিপ্লবীদের কাতারে যুক্ত হতে পারেননি। জি আচ্ছা, ধন্যবাদ। আপনার কথায় বোঝা গেল যারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নেই তারা আসলে বিপ্লবী না। সেই জায়গা থেকে আমরা একটু এনামুল হাসান তাসনিমের কাছে যাই, যে এনামুল হাসান তাসনিম, আপনি পুরো আলোচনা শুনলেন। রাইদুল সাকিব ভাই, ইটস মিসকোটিং ওয়ে। জি, আপনি কয়েকবারই বলেছেন যে বিপ্লবীদের কাতারে আসেনি, এর মানে বিপ্লবীদের কাতারে আসেনি মানে যারা আছে তারা বিপ্লবীদের বাইরে, মানে তারা বিপ্লবী না কিংবা তাদের বিপ্লবী চিত্র ধারণ করে না। আচ্ছা, আমরা ওই জায়গায় অবশ্যই যাব। আপনার যদি প্রশ্ন থাকে অবশ্যই ক্লিয়ার করবেন। বিপ্লবীরা তো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কাজ করতেছে না, বিপ্লবীরা তো দেশের জন্য মঙ্গলকর স্টেট নিয়ে কাজ করতেছে। আপনি যখন পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কাজ করবেন তখন ইউ আর নট এ রেভলিউশনিয়ার, ইউ আর এ রেভলিউশনিয়ার হোয়েন ইউ আর ইন্ডিয়ার যে কমিউনিস্ট পার্টি, ইন্ডিয়ার যে একেবারে আপনি যদি অন্যান্য দেশের রেভলিউশন দেখেন, সবাইকে শার্পলি আপনি যখন সবাইকে ক্রিটিসাইজ করতে পারবেন, সবার অবস্থানকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারবেন, আপনি তখন বিপ্লবী। বাট আমি দাবি করতে পারি আমি একজন বিপ্লবী। আমি এখন ইন্টারিম গভর্নমেন্টকেও কোশ্চেন করতে পারি, আমি আপনার রাজনৈতিক দলকেও কোশ্চেন করতে পারি, আমি ছাত্র দলের আমার ভাইকেও কোশ্চেন করতে পারি। কিন্তু আপনি যখন একটা রাজনৈতিক সংগঠনের, আপনি যখন ছাত্র ফেডারেশনকে রিপ্রেজেন্ট করবেন, অবশ্যই আমরা মি ইন আ কোশ্চেন অফ ইওর অর্গানাইজেশন। ওয়াহিদুর রহমান, আমরা আসবো অবশ্যই, কারণ এটা আপনাদের সাংগঠনিক, তাই আপনার জন্য যেটা ব্যারিয়ার আছে আমার জন্য ব্যারিয়ার নাই। না, আমি অবশ্যই আপনার কাছে আসবো। আমরা একটু এনামুল হাসান তাসনিমকে সুযোগ দিতে হবে, আমাদের প্রায় 12 মিনিট হয়ে গেছে, শুধুমাত্র আপনার কথা আমরা শুনলাম। তো আমরা একটু এনামুল হাসান তাসনিম ভাইয়ের কাছে যাই, যে এনামুল হাসান তাসনিম, আপনি পুরো আলোচনা শুনলেন এবং সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র দলকে থেকে শুরু করে সকল রাজনৈতিক ছাত্র সংগঠনের কাছেই তারা তাদের অরাজনৈতিক ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের প্রস্তাবনা নিয়ে গিয়েছিলেন, কিন্তু আপনারা সেটা প্রত্যাখ্যান করেছেন, কিংবা আপনাদের যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের সাথে আপনারা যুক্ত থাকতে চেয়েছেন, কোন ধরনের অরাজনৈতিক ছাত্র সংগঠন কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনারা যেতে চান নাই। এই বিষয়ে একটু আলাপ করবেন। এবং সাথে সাথে আরেকটা জিনিস একটু স্পষ্ট করে বলি, আমি রাইদুল ইসলাম সাকিব, আমার নিজস্ব রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও এখানে আমি শুধুমাত্র ক্লিয়ার আসতেছে না রাইদুল ইসলাম সাকিব ভাই, ক্লিয়ার আসতেছে না। জি, আমি আমার জায়গাটা একটু পরিষ্কার করি ভাই, যে আমি এখানে শুধুমাত্র একজন অ্যাঙ্করিং এর দায়িত্ব পালন করছি, একজন যে উপস্থাপক সেই উপস্থাপকের দায়িত্বই পালন করছি। জি, আমরা এখন একটু এনামুল হাসান তাসনিম ভাইয়ের কাছে যাই। এনামুল হাসান তাসনিম ভাই সম্ভবত একটু নেটওয়ার্ক জটিলতার কারণে পৌঁছে জি, আমরা তাহলে যেহেতু নেটওয়ার্কের কারণে সম্ভবত হয়ে গেছেন। জি জি, নেটে সমস্যা করতেছিল, আমি আসলে প্রশ্নটা শুনতে পাইনি। জি আচ্ছা, আমার যে প্রশ্নটা ছিল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছাত্রদল থেকে শুরু করে রাজনৈতিক ছাত্র সংগঠনের সকলের কাছে গিয়েছেন এবং তারা তাদের অরাজনৈতিক ছাত্র সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য সকলকে আহ্বান করেছেন। আপনারা সেই জায়গায় মানে এই যে তাদের যে প্রস্তাবনা সেটা প্রত্যাখ্যান করেছেন, কিংবা আপনাদের যে দল সেই দলের সাথে আপনারা যুক্ত হতে চেয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যেতে চান নাই। এটা নিয়ে একটু আপনি আলাপটা করেন যে আসলে এটা কতটুকু বাস্তবতা, কিংবা আসলে এটা হয়েছে কিনা।
বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আহ, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। সাকিব ভাই ও জি, ওয়াহিদুর শোনা রহমান যাচ্ছে। ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন? আচ্ছা। জি, 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 ইউ আর শোনা ইউ যাচ্ছে। আর আসলে অডিবল ভাই, ইউ আর অডিবল। ওকে, থ্যাঙ্কস। বিষয়টা হচ্ছে আসলে স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন বা স্যাপ প্ল্যাটফর্ম থেকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা যেটাকে বাংলা বলা হয় তাদের পক্ষ থেকে যখন কোটা সংস্কার আন্দোলনের একটা ডাক আসে এবং এই ডাকের আহ, ফলশ্রুতিতে বাংলাদেশে ছাত্র সংগঠনগুলো প্রথম পাশে দাঁড়িয়েছিল। এই শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা শুনতে জি, পাচ্ছেন? হ্যাঁ, জি, শোনা যাচ্ছে। তো আমাদের এই জুলাই আগস্টের আন্দোলনের শুরুর দিকটার দিকে আমি যেতে চাচ্ছি, যখন সেট প্ল্যাটফর্ম থেকে আন্দোলনের ডাক দেওয়া হয় এবং কোটা সংস্কারের আন্দোলনে তারা মাঠে নামে। তার পাশাপাশি ছাত্র দলের ছেলেরা সবচেয়ে বেশি মাঠে ছিল এবং ছাত্র শিবির অপর অপর ছাত্র সংগঠনের সকলেই মাঠে ছিল, কারণ প্রত্যেকটা ছাত্র সংগঠন বিগত 17 বছর এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে সবাই সমস্বরে যার যার অবস্থান থেকে যার যার সক্ষমতা দিয়ে যতটুকু সম্ভব ছিল অতটুকু আন্দোলন করেছে। সেখানে ছাত্র দলের ভূমিকা কতটুকু এটা দেশবাসীর কাছে অজানা নয়, কারণ আমাদের সংগঠনে আমাদের বরিশালের কৃতি সন্তান এই যে ভোলার ছাত্র দলের সভাপতি নুরে আলম, সে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির একটা ব্যাপারে বিএনপি ঘোষিত কর্মসূচিতে সে সম্মুখে ছিল প্রতিবাদ মিছিলে, সেখানে পুলিশ গুলি চালায়। ঠিক আছে, সে মারা যায় এবং এর পরবর্তীতে দেখা যায় এরকম ঘটনা অহরহ ঘটেছে, অনেককে গুম করেছে, খুন হয়েছে। আমাদের ছাত্র দলের যে সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ওনাকে 28শে অক্টোবরে পার্টি অফিসের সামনে যে সমাবেশ ছিল, তিল ধারণের জায়গা ছিল, আমি নিজে সেই সমাবেশে ছিলাম। পুলিশ একটা নাটক সাজিয়ে সেই সমাবেশে হামলা করে এবং গুলি করতে করতে তারা শেষমেশ পুলিশ মার্ডারের একটা মামলায় তাকে গ্রেফতার করে মিডিয়া ট্রায়াল দেওয়ানো হয়। ইভেন আমরা দেখেছি জুলাই আগস্ট আন্দোলনে যাত্রাবাড়িতে আমাদের ছাত্র দলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজে গুলি খেয়েছেন, নিজে আহত হয়েছেন, তারপর তার নেতৃত্বে সে কোনো বিন্দু মাত্র কমতি রাখেন নাই। আমরা দেখেছি আমাদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, তিনি পল্টনে আমাদের পার্টির সামনে আমাদের এই ঢাকা কলেজের নবনির্বাচিত সদস্য সচিব মিল্লাত, তাকে গুলি করা হয়েছে, তার বুক বিদীর্ণ হয়ে যায়। নাসির উদ্দিন নাসির তারপর নেতৃত্ব দিয়ে গেছেন যেগুলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমাদের রবিউল ইসলাম নয়ন যুবদল দক্ষিণের সদস্য সচিব, তাকেও এরকম মিডিয়া ট্রায়াল দেওয়া হয়েছে। আমাদের আবু হান্নান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একটা হলের সভাপতি এবং কেন্দ্রীয় সংসদের ছাত্র নেতা, তাকে এই যে বৈষম্যবিরোধী আন্দোলনে ট্রেনের মেট্রো রেলের মামলায় তাকে মিডিয়া ট্রেলের মাধ্যমে গ্রেফতার করে যে নিদারুণ আপনার টর্চার করা হয়েছে। এই প্রত্যেকটা বিষয় আসলে বলতে গেলে আমি আমার সংগঠনের গুলো বললাম, এছাড়াও প্রত্যেকটা সংগঠনের এরকম হিস্টরি আছে যারা এরকম আহ তার অবস্থান থেকে প্রতিবাদ করতে গিয়ে নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে সাধারণ মানুষের জন্য। এই ছাত্র নেতারা কি কোন সংসদে যাওয়ার জন্য চেষ্টা করেছে কি? আমার প্রশ্ন থেকে গেল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের কাছে, আমার প্রশ্ন থেকে গেল বাংলাদেশের জনগণের কাছে। আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের এই ছাত্র নেতারা যারা গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবার কখনোই তাদের মুখ হয়তো বা দেখতে পারবে না, এই আশায় এটা তারা মেনে নিয়েও আশায় পথে আছে। আমার এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা আবু সাইদ থেকে ওয়াসিম, মুগ্ধ, সহজ, ইয়ামিন যারা শহীদ হয়েছে, তাদের পরিবারের কেউ কি রাজনৈতিক প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করার জন্য এই আত্মত্যাগ করেছিল কিনা, এই প্রশ্নটা আমি রেখে গেলাম। আমি প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার থেকে যারা বেনিফিটেড হয়েছে তাদের কাছ থেকে জাতি কি পেয়েছে? তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে তারা কতটুকু ভূমিকা পালন করেছে পুলিশের সহায়তা? আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার সংগঠন, আমার চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রত্যেকটা নেতা কর্মীরা যত জুলুমের শিকার হয়েছে সেই জুলুমের প্রতিশোধ না নেওয়ার জন্য বারংবার আহ্বান করেছেন। আপনি দেখবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6টি বছর একটা মিথ্যা মামলায় 2 কোটি টাকা, যে টাকা তার কাছে কিছুই না, তার জন্য এরকম কোটি কোটি টাকা ঢালার জন্য আমি ব্যক্তিগতভাবে প্রস্তুত আমার সংগঠনের।
জি, নেটওয়ার্কের জটিলতার কারণে স্কুলগুলো আমি সম্ভবত বলতেছি এটা আমি কি হ্যাঁ, এনামুল হাসান তাসনিম ভাই, আপনার নেটওয়ার্ক জনিত কারণে মাঝে মাঝে আপনি বের হয়ে যাচ্ছেন। তো আমরা একটু আপনার কাছে স্পষ্ট এখন কি শোনা যাচ্ছে? আমি জি, আমি শেষ শোনা করে যাচ্ছে। দিচ্ছি, আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমাকে একটু সময় দেন, আমি শেষ করে দিচ্ছি। তো আমি এই যে ত্যাগের স্টোরি বললাম, আমাদের সর্বোচ্চ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তাদের কথাই বলে। তাদের ত্যাগ বা তাদের আত্মত্যাগ সবকিছু স্পষ্ট, যাদের কাছে স্পষ্ট। তারা কিন্তু জাতির ভয়েস, জাতির চাহিদা, জাতির যে অধিকার, এগুলো নিয়ে কথা বলতে গিয়ে আজকে তারা নিষ্পেষিত, নির্যাতিত। আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে সরকার গঠন করলো, সরকার গঠনের পর তারা প্রথমে বলল যে ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না। আমরা কি দেখলাম এই কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে, যেখান থেকে ছাত্র রাজনীতি আতুরঘর বলা হয়, সেখানে তারা একটা ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটাইলো এবং সেখানে নজিরবিহীন হাতাহাতি মারামারির ঘটনা ঘটলো। ঠিক আছে, যথেষ্ট বিশৃঙ্খলা ঘটলো। তার পরবর্তীতে তারা এই যে নাহিদের নেতৃত্বে তারা ছাত্র রাজনীতির মাদার সংগঠন, তাদের ছাত্র সংগঠনের মাদার সংগঠনে আত্মপ্রকাশ ঘটালো। আমার প্রশ্ন হচ্ছে, এই যে মধ্যবর্তী সময়টায় আমরা বিভিন্ন ক্যাম্পাসে ডিফিকাল্টি ফেস করেছি, আমরা বিভিন্ন ক্যাম্পাস ছাত্রদল ছাত্র রাজনীতি করার জন্য ছাত্রদের মাঝে ছাত্র দলের আদর্শ পৌঁছানোর জন্য কাজ করতে গিয়ে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। কারণটা ছিল কি? একটাই কারণ ছিল যে ছাত্র রাজনীতি চায় না। আমার কথা হচ্ছে, এইটার লিডিং এ কারা ছিল, এটা জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। যারা লিডিং এ ছিল তারাই কি আজকে এই ছাত্র সংগঠন, মাদার সংগঠনের লেজুর ভিত্তিতে মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ করেছিল কিনা, এই প্রশ্নটা আমি রেখে গেলাম। আর এই প্রশ্নের মাধ্যমে থেকে আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি যে আসলে ওয়াহিদুর রহমান সাহেব একটা কথা বলেছে, জুলাই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী আন্দোলনের যে কমিটি হয়েছে সেখানে ছাত্র দলকে দাওয়াত দেওয়া হয়েছে। আমার জানা মতে আমার সংগঠন দাওয়াত পায় নাই। বরিশাল মহানগরের রাজনীতি যেহেতু আমি করি, এই রাজনীতিতে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমাদের সেন্ট্রাল সংগঠনে এরকম কোন আমরা প্রেস বা আমাদের কাছে কোন নোটিফিকেশন আসে নাই। এখন তারা ইন্টারনালি যোগাযোগ করে থাকে, আমি এটা জানি। ঠিক আছে, জি। এবং আমি আরেকটা আলাপ আপনার একটু করি যে এই গণঅভ্যুত্থানের আগে এক দফার একটা আন্দোলনের দাবি উঠেছিল, আপনারা সবাই জানি। সেই জায়গা থেকে এক দফা তো বাংলাদেশে নতুন না। এই এক দফা যদি আমি আরেকটু স্পষ্ট করি যে 2023 সালের 28 অক্টোবর বিএনপি সহ সকল রাজনৈতিক দল মিলেই এক দফার ঘোষণা দিয়েছিল, এবং সেটা হয়তোবা তারা ব্যর্থ হয়েছে বা নানান প্রশ্ন থাকতে পারে। কিন্তু এই যে যেটা বলছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এই যে জাতীয় নাগরিক পার্টি কিংবা জাতীয় নাগরিক কমিটি, এরা যে বলছে যে এক দফা শুধুমাত্র তাদেরই বক্তব্য কিংবা তারাই এক দফার ওনার, সেটার সাথে আপনি কতটা একমত? এনামুল হাসান তাসনিম। জি, নেটওয়ার্ক জনিত কারণে সম্ভবত হচ্ছে। আমরা একটু এস এম ওয়াহিদুর রহমানের কাছে যাই। যে এস এম ওয়াহিদুর রহমান, আমরা দেখলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নাম, সেই নামের পরবর্তী সময় অরাজনৈতিক থেকে তারা রাজনৈতিক ছাত্র সংগঠনে প্রবেশ করেছে। সেই জায়গা থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটি ছাত্র সংগঠনের বাংলাদেশে গঠন হয়েছে, সেটার নেতৃত্ব দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দই। কিন্তু আমরা এই যে বৈষম্যবিরোধী এই যে গণতান্ত্রিক যে ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদ গঠনের আগের দিন আমরা দেখলাম মধুর ক্যান্টিনে একটি সংঘর্ষ, সেখানে অনেক মানুষে হতাহত হয়েছেন। আবার অনেক যারা পোস্টেড নেতা তারা পরবর্তী সময় আসলে পদত্যাগ করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কাজে লাগিয়ে কি এই গণতান্ত্রিক ছাত্র সংসদ তৈরি করা হয়েছে, কিংবা এই অভ্যুত্থানকে কাজে লাগিয়ে আসলে এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদ তৈরি করা হয়েছে কিনা, কিংবা আপনারা এই যে গণতান্ত্রিক ছাত্র শক্তি সেটার আসলে অঙ্গ সংগঠনে পরিণত হলেন কিনা? এস এম ওয়াহিদুর রহমান। ধন্যবাদ রাইদুল ইসলাম সাকিব ভাই। প্রশ্ন আমার প্রিয় তাসনিম ভাই প্রশ্ন করেছেন প্রায় 6টার মতো। সেগুলোর উত্তরে যাব অবশ্যই, আমি ধীরে ধীরে যাব সেখানে। আমি আগে প্রথমে সাকিব ভাইয়ের অ্যানসার দেব। সাকিব ভাই বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই আমাদের যে নতুন ছাত্রদের
রাজনৈতিক সংগঠন সেটা জন্ম কিনা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটার সাথেই আসলে একটা কোশ্চেন রিলেট হয়ে যায়। আমাদের তাসনিম ভাই কোশ্চেন করেছেন যে এই নতুন যে ছাত্রদের রাজনৈতিক সংগঠন হচ্ছে এটাও কি লেজুর ভিত্তিক সংগঠন কিনা। কোশ্চেনটা এই দুইটা হচ্ছে অঙ্গাঅঙ্গি ভাবে রিলেটেড কোশ্চেন। তো ফার্স্ট অফ অল আমি যে কোশ্চেনের অ্যান্সারে যদি যাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এইটার বয়স হয়েছে 6 মান্থস। হ্যাঁ, 6 মান্থস অর মোর দ্যান 6 মান্থস, 7 মান্থস যদি ধরেন। তো যদি এই 7 মাসে কমিটি ফরমেশনের পর থেকে যে সময়টা, এই সময়টার ভেতরে আমি মনে করি যারা এই কাফেলার ভেতরে যুক্ত হয়েছে, এই অরাজনৈতিক কাফেলার ভেতরে, আমরা কিন্তু একটা কথা ক্লিয়ারলি বলি যে এই অরাজনৈতিক কাফেলাকে আমরা কিন্তু ডিস্ট্রয় করে দেই নাই, বা এইটাকে মুছে দিয়ে আমরা কিন্তু নতুন ছাত্রদের রাজনৈতিক দলকে রিফর্ম করি নাই। আমাদের থিঙ্ক ট্যাঙ্ক খুব ক্লিয়ারলি ডিফাইন করে যে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের আপামর ছাত্র সাধারণের জন্য একটি পলিটিক্যাল স্কুলিং প্ল্যাটফর্ম। এটা শিক্ষার একটি কেন্দ্র, এটি রাজনৈতিকভাবে সচেতন নাগরিক গড়ে তোলার একটা কেন্দ্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটার লক্ষ্য অরাজনৈতিক, এবং এটি বিপ্লবীদের দ্বারা সংগঠিত একটি অরাজনৈতিক সংগঠন, এবং যেটার সামাজিক উন্নয়ন, যখন আমরা রাজনৈতিকভাবে সচেতন নাগরিক জন্ম দিতে পারবো, নাগরিক গড়ে তুলতে পারবো, তখন কিন্তু আমরা সামাজিকভাবে উন্নতি লাভ করব এবং আমাদের দেশের রাষ্ট্রীয় উৎকর্ষ সাধন হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন রায়দুল ইসলাম সাকিব ভাই করেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণতান্ত্রিক ছাত্র শক্তি, যেটা কিনা নাহিদ ভাইয়ের একটা সংগঠন ছিল, সেইখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্ম কিনা, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওইটার একটা উপকমিটি কিনা, এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আপনার কিন্তু আগে প্রথমে দেন ডাইভ ইনটু দ্য হিস্ট্রি, আপনার আগে হিস্ট্রিটা জানতে হবে যে গণতান্ত্রিক ছাত্র শক্তি হচ্ছে 2017 সালে প্রকাশিত একটি সংগঠন, এবং গণতান্ত্রিক ছাত্র শক্তির মূল যে অ্যাওয়ারনেস ক্রিয়েটিং যে পার্সন, সে হচ্ছে নাহিদ ইসলাম। তা আমাদের যিনি বর্তমানে আমরা যারা হচ্ছে রাজনৈতিকভাবে আমরা মুভ করেছি, যারা রাজনৈতিকভাবে মুভ করেছে, ইভেন আমি এখনো পর্যন্ত করিনি, আমি এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন স্টেক হোল্ডার এবং একজন বিপ্লবী হিসেবে নিজেকে ক্লেম করি। সো নাহিদ ইসলাম ভাই আমাদের একজন লিডার বা পথ প্রদর্শকদের ভিতরে একজন অন্যতম একজন। তো নাহিদ ইসলাম ভাই প্রথমেই গণতান্ত্রিক ছাত্র শক্তিটা ফর্ম করেন, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই ক্ষুদ্র পরিসরে এটার সাথে পরে আক্তার হোসেন ভাই যুক্ত হন, এবং নাহিদ ইসলাম ভাই এবং আক্তার হোসেন ভাইয়ের যৌথ প্রচেষ্টায় তখন শেখ হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে, আপনারা জানেন আক্তার ইসলাম ভাই হচ্ছে অনশন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ঘ ইউনিট ভর্তি পরীক্ষা কেলেঙ্কারির জন্য। তখন কিন্তু এই গণতান্ত্রিক ছাত্র শক্তির এই যে প্ল্যাটফর্মটা, সেই সময় অ্যাওয়ারনেস থেকে যখন তার অনশনে বাধ্য হয়ে শেখ হাসিনা বাধ্য হয় ঢাকা ইউনিভার্সিটির ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা আবার পুনর্নিরীক্ষণের জন্য, তখন কিন্তু এই গণতান্ত্রিক ছাত্র শক্তি এই প্ল্যাটফর্মটা জন্ম হয়। তো এটা কিন্তু খুব মানে ফোর্স ক্রিয়েটিং বা খুব এক্সপ্যান্ডেড একটা সংগঠন ছিল না, এবং সেখান থেকে কোনো মতেই প্রশ্ন ওঠে না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্ম হওয়ার। কারণ ওই সময়ের যারা পার্ট হোল্ডার, আক্তার হোসেন ভাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন না। ওই সময় যারা জন্ম দিয়েছেন, নাহিদ ইসলাম ভাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন না। নাহিদ ইসলাম ভাই কিন্তু বিপ্লবের পরে উপদেষ্টার পদ নিয়েছেন। আক্তার হোসেন ভাই কিন্তু জাতীয় নাগরিক কমিটির দায়িত্ব নিয়েছেন। তারা দুইজনেই এখন বর্তমানে আমাদের যে জাতীয় নাগরিক পার্টি, সেখানের স্টেক হোল্ডার। সো এটা কখনোই সম্ভব না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণতান্ত্রিক ছাত্র শক্তির একটা সাব অর্গানাইজেশন বা উপকমিটি। দ্যাটস নট নাথিং লাইক দ্যাট। আচ্ছা, আপনি যদি এখন আমাকে পারমিশন দেন, তাহলে আমি হচ্ছে তাসনিম ভাইয়ের কোশ্চেনগুলোর একটু যুক্তি খণ্ডন করতে চাই। জি, একটু দ্রুত সময় দিবেন, কারণ আমাদের অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর আমরা উত্তর অবশ্যই প্রয়োজন। অবশ্যই। আচ্ছা, মধুর ক্যান্টিনে মারামারি রক্তারক্তি কেন হয়েছিল? মধুর ক্যান্টিনে এইটা আমরা জানি যে মধুর ক্যান্টিনে যে মারামারি রক্তারক্তি হয়েছিল সেটি প্রাইভেট ইউনিভার্সিটির আমাদের বিপ্লবী ভাইয়েরা, তারা হচ্ছে কেন বলিনি, কেন উত্তর, এক্সকিউজ মি, কেন উত্তর আমি চাইনি। আমি চেয়েছি সমস্যা যেটা হয়েছে এটার যে শুরুটা,
আমাদের 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে বারংবার, এবং আপনার সাথে আমার হাতেম আলী কলেজে একটা ঘটনায় ফেস টু ফেস হয়েছে। তো সেখানেও দাবিটা এরকমই ছিল যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে সাধারণ ছাত্র ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করবে। আমার কথা হচ্ছে চাচ্ছেন না, তারা করবে না, সরি চাচ্ছেন না। আমার কথাটা হচ্ছে ছাত্র রাজনীতি আপনারা চাইলেন না, আবার আপনারাই ছাত্র রাজনীতি প্রবর্তন করলেন। সেটাই আমি জানতে চাচ্ছি, কেন, কি কারণ হলো? আমাদের ওই প্রশ্ন আছে, অবশ্যই আমরা সেখানে অবশ্যই যাব, কিন্তু তার আগে আমি সেটাই আমি যেহেতু লয়ার স্টুডেন্ট এন্ড আমি যেহেতু অ্যাজ এ মুটার, সেহেতু আমি হচ্ছে আপনার কোশ্চেন সব নেব। আপনি 1000 কোশ্চেন করলে, যদি এই স্ট্রিমিং এর সময় 4 আওয়ার্স হয়, আমি আপনার 1000 কোশ্চেন অ্যান্সার দিব, বাট আমাকে আমার কথার সময় আনইন্টারাপ্টেডলি বলতে দিতে হবে। দ্যাটস মাই হাম্বল রিকোয়েস্ট। আচ্ছা, তো যে রক্তারক্তিটা হয়েছে, সেই রক্তারক্তিটা দুইটা অর্গানের মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃবৃন্দ ছিলেন তারা চেয়েছেন এই সবসময় এই জিনিসটা মিটিগেট করতে, এবং প্রাইভেট ইউনিভার্সিটি সেখান থেকে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে আমি একটা বিচ্ছিন্ন ঘটনা বলতে চাই। এটা কোনো প্রি প্ল্যান্ড না, এখানে কোনো কিছু। এবং আমরা জানি যে অনেক অপতৎপরতাবাদী শক্তি আমাদের শান্তিপূর্ণ সমাবেশে কিন্তু অস্থিরতা তৈরি করার জন্য মুখিয়ে আছে। আমরা বর্তমানে যেগুলো দেখতে পাচ্ছি, দেটস আর দ্য হার্শ রিয়েলিটি অফ পলিটিক্স। গতকালকে বরিশালে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। একজন স্বেচ্ছাসেবক দলের নেতাকে একজন যুব দলের নেতা রাতে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে। রাজনীতির এতটা নোংরা রূপ মনে হয় বাংলাদেশে খুব উল্লেখযোগ্য ঘটনার ভিতরে থাকবে। আমার এখনো সেই ভাইয়ের কান্না মনে পড়ে, যে তার বড় ভাইয়ের লাশটা জড়িয়ে কান্না করতেছিল। তো আমরা আসলেই রাজনীতিকে এতটা হার্শ ভাবে চিন্তা করতে চাই না আমরা। এছাড়া আপনারা যখন দেখবেন যে যখন একটা রাজনৈতিক দলের বড় কোনো একটা সমাবেশ হয়, সেখানে কিন্তু তুচ্ছ বিষয় নিয়ে বিচ্ছিন্নতাবাদী কাজকর্ম আমরা দেখছি, এবং পরে এটা কিন্তু আমরা যারা বড় অর্গানাইজেশন আছি, আমরা যারা বড়ভাবে জনগণকে জনসম্পৃক্ত ভাবে আয়োজন করি, আমরা কিন্তু এটা মিটিগেটে আনি। তো আমি এটাকে বলতেছি একটা তুচ্ছ বিচ্ছিন্ন ঘটনা। এবং পরবর্তীতে ভাই যে কথাটা বলেছেন সেটা হচ্ছে ছাত্রদল দাওয়াত পায়নি। হ্যাঁ, অবশ্যই সেটা হচ্ছে ছাত্রদল দাওয়াত পায়নি। এখন আমরা তো কোনো ধরনের সার্কুলেশন জারি করি নাই যে ভাই আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আসেন এবং দলে দলে এসে যোগ দেন। যেমন ইদানিং ক্যাম্পাসে কিন্তু চলতেছে সদস্য ফর্ম বিক্রির একটা জোয়ার উঠছে। আমরা কিন্তু এরকম ভাবে না, আমরা কিন্তু সদস্য ফর্ম বিক্রি না, সদস্য ফর্ম বিতরণ। আচ্ছা, আমি একটু বলি, সকল রাজনৈতিক দল, একটু কাইন্ডলি শেষ করি। আমাকে ডিফেন্স করার জায়গা আছে, আপনি একটু কাইন্ডলি নোট করে রাখেন, আমাকে ডিফেন্স করার জায়গা আছে। আচ্ছা, তো ছাত্রদল দাওয়াত আমরা আমাদের সহযোদ্ধাকে রিকগনাইজ করেছি, আমরা আমাদের প্রত্যেকটা সহযোদ্ধাকে তাদেরকে আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি। এর ভিতরে অনেকের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, অনেকে কিন্তু আমাদের ভিতরে ইনক্লুড হয়ে তারা কিন্তু আমাদের জায়গা থেকে নিজেদেরকে ডিজোন করে চলে গিয়েছেন, সেটাকেও আমরা জানিয়েছি। আমরা তাদের সকল ধরনের স্বাধীনতা এবং স্বাধীন চিন্তা ভাবনাকে আমরা শ্রদ্ধা এবং সম্মান করি। পরবর্তীতে আমরা সংসদে গিয়েছি কিনা, আমরা সংসদকে ইন্টারভেন করেছি, বাট হোয়াট ম্যানার? আমরা সংসদকে প্রশ্নবিদ্ধ করেছি সংবিধানকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে। রাহিদুল ইসলাম সাকিব, আপনি যখন খেয়াল করবেন যে আমাদের সংবিধান, এটা একটা 72-এর যে সংবিধান, এটা বাংলাদেশের জন্য একটা পলিউটেড সংবিধান। এই সংবিধান আমরা সবাই জানি, এই সংবিধানে 80%-এরও বেশি এটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে কপি করা। আমরা যখনই এই সংবিধানকে সংস্কারের প্রশ্নে আমার বিপ্লবী ভাই, আমার ছাত্রদলের ভাইদেরকে আমরা যখন আহ্বান করেছি, তারা তখন আমাদেরকে সায় দেয়নি। আমরা যখন এই যে রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করা এখনো আমরা জানাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখনো এই অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণের জন্য দাবি জানায়, কিন্তু সেই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আমাদেরকে বাধা দিয়েছিলেন। এবং সেই সময় কিন্তু আমরা সবচেয়ে বড় বাধাটা আমরা জাতীয়তাবাদী দলের কাছ থেকে পেয়েছি। এটা আমাদের কাছে ক্ষোভের জায়গা। আমরা এখনো পর্যন্ত আমরা সংবিধানের যে যৌক্তিক সংস্কার, সংবিধানের যে ডিজায়ার্ড কনস্ট্রাকশন, সেটার পথে আমরা এখনো হাঁটতে পারিনি। এরপর একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা কেন রাজনৈতিক সংগঠন করলাম? ভাই, এইটা তো 24-এর গণ অভ্যুত্থানের মূল চাহিদাই ছিল এটা। উই ডোন্ট ওয়ান্ট দ্য সেম চেয়ার টু বি রিটার্ন। কজ আমরা যদি আজকে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে আমরা বিলুপ্ত করে দিই, তারপরে দেন হু উইল বি দ্য সেকেন্ড ইন ডিজায়ার? অবশ্যই বিএনপি, অবশ্যই জাতীয়তাবাদী দল। কিন্তু কথা হচ্ছে, যদি জাতীয়তাবাদী দল ইন সাম হোয়াট ম্যানার, জাতীয়তাবাদী দল যদি কোন সময় ফ্যাসিজম রূপ নেয়,
তখন হু উইল বি দ্য অল্টারনেট? জনগণ কিন্তু এরশাদ পতনের সময় যে একটা শূন্যতা তৈরি হয়েছিল সেই শূন্যতায় আবার পড়বে। বাঙালি জাতি কিন্তু আবার, যদি এখনকার এই রাজনৈতিক সচেতন ছাত্ররা যদি আবার তাদের রাজনৈতিক সচেতনতা কে দেশে এস্টাবলিশ না করতে পারে, আবার কিন্তু আমাদের এই বিপ্লব ব্যাহত হবে। এবং এরপর আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস যদি না থাকেন, একটু আমি সংক্ষেপে শেষ করি, আর জাস্ট 1 মিনিট। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি দেশে না থাকেন এবং এ ধরনের মেধাবী পার্সন যদি আমাদেরকে প্রমোট করার জন্য না থাকেন, আমি খুব সন্দেহ পোষণ করি যে আমাদের আর কোন অর্গানাইজেশন, আমাদের আর কোনো এরকম ভাবে আমরা সুযোগ পাবো কিনা দেশকে পুনরায় গঠিত করার। আচ্ছা, এরপরের কোশ্চেনে আমি আসি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আমরা অবনতি ঘটিয়েছি কিনা এবং আমরা মব জাস্টিসকে প্রতিষ্ঠিত করেছি কিনা। নো, আমরা সবসময় আপনি দেখবেন হাসান, যখন আমাদের ঢাকা কলেজে মারামারি সংঘর্ষের সময় হয়, সে সময় আমাদের সহযোদ্ধা ভাই হাসানাত আব্দুল্লাহ ভাই নিজে বুক চিতিয়ে রাস্তায় নেমে গেছেন, কজ আমাদের কাছে কোনো ভয় নাই। উই আর লিভিং আওয়ার সেকেন্ড লাইফ। আমরা আজকে ভাই, সেটা তাসনিম ভাইও আপনি সহমত হবেন, আপনি সাকিব ভাইও সহমত হবেন, যদি আজকে আমরা 5ই আগস্টে আমরা ব্যর্থ হতাম, যদি 5ই আগস্টে আমাদের ছাত্রদের ফোর্সকে নষ্ট করে দেওয়া হচ্ছে, আমি ওয়াহিদ আজকে আমার লাশ ফার্মেন্টেড হয়ে আমার লাশ আজকে কোন ট্রেস পাওয়া যেত না, আমার লাশকে কোথায় রাখা হইতো এটা হয়তোবা আমার বাপ মা, আমার আব্বু আম্মুর হয়তোবা চোখে বিছনা ভেজে যেত আজকে, কিন্তু আমার আর কোনো হদিশ থাকতো না। তো আমাদেরকে একটা অল্টারনেট ক্রিয়েট করতে হবে, আমাদেরকে দেশকে নতুন দিশা দেখাতে হবে। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু সাস্টেইন। আমাদেরকে পলিটিক্স, নতুন ধারার পলিটিক্স শিখতে হবে এবং নতুন ধারার পলিটিক্সে আসলে অংশীদার হতে হবে, তখনই গণতন্ত্র সফল হবে। জাতীয়তাবাদী দল তাদের জনগণের ম্যান্ডেট নিয়ে যদি রাজনৈতিক সিংহাসনে বসে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা চাই তবে জনগণের গণতন্ত্রটা প্রতিষ্ঠা হোক। দ্যাটস ওয়াই উই আর ইন হিয়ার। থ্যাংক ইউ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। আমরা একটু এনামুল হাসান তাসনিম ভাইয়ের কাছে যাই। যে আবার দেখবেন যে সারা দেশেই এই যে নতুন দলের আবির্ভাব নিয়ে এবং নতুন দলের প্রতিষ্ঠা নিয়ে আলোচনা, সমালোচনা ইত্যাদি ইত্যাদি হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই যে আসলে যে নতুনদের যে সংগঠন, নতুনদের যে রাজনৈতিক দল, সেটাকে আপনি কিভাবে দেখছেন, সেই জায়গায় যদি একটু আপনার উত্তরটা আমরা পাই। আমাদের মাদার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বদাই বহুদলীয় গণতন্ত্র তিনি প্রবর্তন করেছেন এবং আমরা সেই আদর্শে বিশ্বাসী। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি জি, আপনাকে শোনা যাচ্ছে। তো আমরা সবসময় নতুন দল হোক বা কারো রাজনীতি বন্ধ করার বিপক্ষে আমরা সর্বদাই ছিলাম। তো নতুন দলকে আমার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি স্টেটলিশে বক্তব্য দিয়েছেন, তিনি ওয়েলকাম জানিয়েছেন এবং আমরা যেহেতু ছাত্র দল করি অতএব আমরাও তারই সুরে বলবো, আমরাও ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু আমাদের যে প্রশ্নগুলা আমার যে সহযোদ্ধা ভাই ওয়াহিদুর রহমান করেছেন, আমি তার থেকে একটু যেতে চাচ্ছি। তিনি বলেছেন যে আমরা ছাত্রদল ফর্ম বিতরণ করি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আমরা কাউকে কি ফর্ম জোর করে দিয়েছি কিনা? ছাত্রদল কখনোই কাউকে জোর করে কোনো ফর্ম চাপিয়ে দিচ্ছে কিনা বা কোনো মিছিলে কোনো ছাত্রদেরকে নেয়ার জন্য প্রেসারাইজ করেছি কিনা, এই প্রশ্নটা রেখে গেলাম। দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। তিনি বলেছেন বিএনপি সংবিধান সংস্কার এবং রাষ্ট্রপতি অপসারণের পথে প্রধান অন্তরায় ছিল। আমার এই প্রশ্নের উত্তর যদি দিতে যাই তাহলে আমার আবার 5ই আগস্টের দিকে যেতে হবে। 5ই আগস্টের পরবর্তীতে যখন গভর্নমেন্ট নতুন করে রিফর্ম করলো, ডক্টর ইউনূস নেতৃত্বাধীন ইন্টারিম গভর্নমেন্ট যখন ক্ষমতা নিয়েছে, তখন এই ফ্যাসিস্টের নিয়োজিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আন্ডারে কিন্তু তারা শপথ নিয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, যখন একটা বিপ্লবী সরকার গঠন হয়, তারা ঢাকা থেকে অনেকে স্টেটমেন্ট দেয় যে কিউবার অমুক দেশে এরকম বিপ্লবী হয়েছে, অমুক দেশে এরকম হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যেখানেই বিপ্লব ঘটিত হয়েছে তখনই তাদের পুরো স্ট্রাকচারকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে যখন স্ট্রাকচারটা তখন বাদ দিতে পারেন নাই, এরপরে এসে হুট করে বলতেছেন 72-এর সংবিধান মানে না। আমাদের 72-এর সংবিধান আমাদের রাখার কোনো বিষয় আমাদের মধ্যে নাই। আমাদের যে মূল বিষয়টা, আমাদের মসজিদকে নিয়ে যে প্রশ্নটা তোলা হয়েছে, মসজিদকে অ্যাকচুয়ালি বলেছে যে সংবিধান সংস্কার বা সংবিধান বাতিল করা যাবে না, এই কথা তিনি একবারও বলেন না। যে জিনিসটা প্রোপাগান্ডা, এই যে বট মিডিয়া সেল, যাদেরকে আমরা বলি আলবত বাহিনী, আমার কাইন্ড অফ, ঠিক আছে, তো তারা এই জিনিসটা প্রোপাগান্ডা ছড়ায়। আমার ভাই বোনায় ওই প্রোপাগান্ডায় একমত হয়ে গিয়েছে। বেসিক্যালি বিষয়টা ছিল, তিনি বলেছেন
যে সাংবিধানিক রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। এটা একটা দেশ সংবিধানের উপরে চলে, যেহেতু তিনি লয়ের ছাত্র তিনি বুঝতে পারবেন। আমিও কিন্তু এলএলবি করেছি, আমি গত জি, আবার সম্ভবত নেটওয়ার্ক জনিত কারণে বের হয়ে গেছে। যাই হোক, আমরা একটু আবারও সরি ফর দ্য ইন্টারাপশন। জি, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে একটা দেশের সাংবিধানিক শূন্যতা অবশ্যই রোধ করা প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এবং রাজনীতিবিদদের এটা মুখ্য ভূমিকা থাকতে হয়। যদি রাষ্ট্রপতিকে এই পর্যায়ে অপসারণ করতে হতো এবং করা হতো, এবং সেটা তো এই গভর্নমেন্ট যারা ক্ষমতায় আছে, বর্তমানে যারা ইন্টারিম গভর্নমেন্ট চালাচ্ছে, হ্যাঁ, তারা তো এই তাদের যে সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা বর্তমানে যে সংগঠন আত্মপ্রকাশ করেছে তাদেরই পার্ট বলতে গেলে। অলরেডি তাদের দুইজন কিন্তু গভর্নমেন্টের সাথে আছে, এবং এই যে গণতান্ত্রিক ছাত্র শক্তি, এটার গুগল সার্চ করলে দেখতে পাবেন এটা প্রতিষ্ঠাতার নাম কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নাম আছে। তো আমার কথা হচ্ছে যে তারাই যদি সবকিছু করতে পারে, সেখানে বিএনপি কে কেন এখানে বিএনপি একটি রাজনৈতিক দল, তার নিজস্ব মতামত থাকবে, নিজস্ব মতাদর্শ থাকবে, আমাদের একটা নিজস্ব সংবিধান আছে। আমার প্রশ্ন হচ্ছে আমাদের মতাদর্শ নিয়ে বারবার আমাদেরকে অ্যাকিউজ করা হচ্ছে, বেসিক্যালি কি আমরাই কি গভর্নমেন্ট চালাচ্ছি কিনা, এ প্রশ্ন থেকে গেল। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে আপনাদের যে একটা রাষ্ট্র চালানোর জন্য আপনারা যে প্রস্তুতি নিচ্ছেন বা একটা রাজনৈতিক দল যেহেতু গঠন করেছেন, অবশ্যই এটার অ্যাম্বিশন হচ্ছে টোটাল টুমোরো রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হওয়া বা রাষ্ট্রকে লিড দেওয়া। আমার এই চিন্তা চেতনা দিয়ে আপনারা যে রাষ্ট্রীয় সংগঠনটা তৈরি করছেন, রাষ্ট্র লিড দেওয়ার জন্য যে সংগঠনটা রাজনৈতিক সংগঠন তৈরি করেছেন, এটা একটা গঠনতন্ত্র থাকা দরকার। আমি মনে করি এটা আপনাদের সাংবিধানিক বিষয়, বাট এই গঠনতন্ত্রটা আপনি যেভাবে বলতেছেন বিপ্লবের স্টক হোল্ডার, হ্যাঁ, যেহেতু আপনাদের সংগঠনটা 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনারা এরকম কোন স্ট্রাকচার দিয়ে আন্দোলনটা করেন না, ঠিক আছে? আপনাদের আন্দোলনটা ছিল একটা কোটা নিরপেক্ষ বাংলাদেশের জন্য। সেখান থেকে যখন একের পর এক হাসিনা সরকার খুব গুমের একটা রক্তাক্ত হোলি খেলার মঞ্চ তৈরি করলো, তার সাথে সুর মিলে আমাদের এক দফা আন্দোলন কিন্তু আটকে থেকে না। আমরা 17 বছর যাবতীয় হাসিনার পতন চেয়েছি এবং বুক চিতিয়ে লড়াই করেছি। আমাদের কোনো হাইড অ্যান্ড সিক নেই, আমরা কখনোই কাফনের কাপড় ছাড়া রাস্তায় বেরোই না। আমি ব্যক্তিগতভাবে, আমার মা একজন পর্দানশীল নারী, তাদের 2018 সালের নির্বাচনে আমার ঘরে ঢুকে পুলিশ বলছে আপনার ছেলে যদি আসে, আমার বাসার পাশে মথুরা পাবলিক স্কুল সেন্টার, বলছে আপনার ছেলেকে যদি দেখি তাহলে গুলি করে দিবে। তো এখন এরকম এর থেকে নির্মমতা বরিশালে অনেকেই ফেস করেছে, আপনারা জানেন। তো আমাদের কথা হচ্ছে যে বাস্তবতার নিরিখে আপনাদের যে সংগঠন তৈরি হয়েছে, এই সংগঠনের যে মূল নীতি বা আদর্শগত দিকগুলো, বা এর আগে এই যে 111-এ যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন যে একটা একটা প্রিন্সিপালের দ্বারা প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিবন্ধন করেছিল, যেমন তারা বলেছিল যে প্রত্যেকটা ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, এদেরকে সহযোগী সংগঠন করতে হবে, এদেরকে অঙ্গ সংগঠন রাখা যাবে না, কিছু প্রিন্সিপালসের আলোকে তারা রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছিল। আপনাদের এই যে গঠনতন্ত্র জমা দিতে হয়, এই যে বিষয়গুলো আমরা এখনো ধোঁয়াশার মধ্যে আছি। কারণ আপনাদের সাংগঠনিক তৎপরতা নিয়ে আমাদের প্রশ্ন করাটা যৌক্তিক না হলেও, আপনারা যেহেতু বিপ্লবের স্টক হোল্ডার এবং সেই বিপ্লবে আমাদের মুখ্য ভূমিকা ছিল, আপনারা একটা সংগঠন তৈরি করেছেন, যে সংগঠনের প্রতি আমরা শুভকামনা জানাচ্ছি, অভিবাদন জানিয়েছি। এবং আরেকটা বিষয়, এই সংবিধান আপনাদের যে প্রিন্সিপালসের পাশাপাশি আরেকটা জিনিস আমাদের দৃষ্টিগোচর হয়েছে, যে সরকারি সুবিধায় আপনারা রাষ্ট্রীয় সুবিধায় বিভিন্ন, যেমন পিরোজপুরের একটা চিঠি অলরেডি ফেসবুক এবং অনলাইন মিডিয়াতে ভাইরাল, যে আপনারা যানবাহন, সরকারি যানবাহন নিয়ে ওখানে গিয়েছেন, আপনাদের এই মানিক মিয়া অ্যাভিনিউতে যে নতুন আত্মপ্রকাশ অনুষ্ঠানে। এই যে বিষয়টা তো জাতির সামনে স্পষ্ট, কোনো ব্যাখ্যা পাইনি আমরা ব্যাখ্যা পাইনি। আপনাদের যে আপনি যে বলেছেন মধুর ক্যান্টিনের একটা নিছক একটা ঘটনা ঘটেছে, এই নিছক ঘটনার যে একটা ব্যাখ্যা, সুষ্ঠু ব্যাখ্যা থাকতে হয় বা কিছু থাকতে হয়, একটা জিনিস এটার জন্য অ্যাকিউজড হতে হবে, কাউকে দোষী করতে হবে। যেমন বিএনপি, প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপিকে যেই সব জায়গায় বিএনপির লোকজন, বড় একটা দল, কিছু দুষ্কৃতিকারী বিএনপিতে অনুপ্রবেশ করতে বা অনুপ্রবেশ রোধ করার জায়গায় আমরা ব্যর্থ হচ্ছি, সেসব জায়গায় কিন্তু সেই সংশ্লিষ্ট নেতাকর্মীদেরকে শোকজ করা হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে। যারা এত বছর ফ্যাসিস্টের সামনে কষ্ট করেছে, তাদের ক্ষেত্রেও দলটি বিন্দুমাত্র নমনীয়তা দেখাচ্ছে না।
এবং বিএনপিতে পুরোপুরি অনুপ্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে ডিউ টু শৃঙ্খলা রক্ষার্থে। তো আমাদের যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু জাতির সামনে আমরা স্পষ্ট করতেছি বারবার। আপনাদের ক্ষেত্রেও আমরা এরকম আশা রাখি। আর একটা বিষয় আমি না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের বরিশাল ডিভিশনে আমি দেখেছি, যেটা কয়েকবার নিউজও হয়েছে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে, এটা আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি, যে ফান্ড কালেকশনের জন্য এই কয়েকদিন আগে 1 লাখ টাকা চাঁদা চেয়েছে, তাকে আপনাদের সংগঠন থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে কয়েকদিন আগে, কিন্তু আমাদের সংগঠন কিন্তু সাথে সাথে বহিষ্কার করে এরকম কোনো ঘটনা হইলে, আপনারা দেখেছেন। এবং বরিশাল সিটি কর্পোরেশনেরও কিছু টেন্ডারের ব্যাপারে আমরা শুনেছি। জি, এনামুল হাসান, তাসনিম, আমরা ওই আলাপগুলো তো অবশ্যই আমি শেষ করে দিচ্ছি। তো আমার প্রশ্নটা হচ্ছে, যেহেতু বিপ্লবের স্টক হোল্ডার হিসেবে আপনারা আত্মপ্রকাশ করেছেন এবং আপনারা বারংবারই দাবি করছেন আপনারা বিপ্লবের স্টক হোল্ডার, বাট আমাদের কন্ট্রিবিউশন সহকারে যারা আছে তাদেরকে আপনারা কোন জায়গাটা দিচ্ছেন, কোন জায়গাটা আপনারা বেসিক্যালি তাদের অবস্থানটা করছেন, তাদের অবদানটা স্বীকার করছেন, এই প্রশ্নটা পুরো জাতির পক্ষ থেকে আমি আপনার কাছে রেখে গেলাম। ধন্যবাদ। জি, আমরা আমাদের যে মূল আলোচনাগুলো সেখান থেকে সরে নানান বিষয়ের দিকে যাচ্ছি। আমি একটু এবার এস.এম. ওয়াহিদুর রহমানের কাছে যাই। এই যে ওয়াহিদুর রহমান, আপনারা বারবার বলছেন যে আপনারা লেজুর ভিত্তি মুক্ত ছাত্র সংগঠন। এখন আমরা বাংলাদেশের যে কয়টা রাজনৈতিক ছাত্র সংগঠন আছে তাদের প্রতিষ্ঠাকালীন সময়ে আমরা দেখব যে প্রতিষ্ঠা লগ্নের আগে তারা একটা ঘোষণাপত্র রেডি করে, সেটা জনগণের সামনে হাজির করে, ছাত্রদের সামনে হাজির করে, তারা একটা গঠনতন্ত্র হাজির করে। কিন্তু এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটা প্রতিষ্ঠা হলো, সেটার এখন পর্যন্ত কোনো ধরনের ঘোষণাপত্র কিংবা কোনো ধরনের গঠনতন্ত্র আসলে আমরা এটা পাইনি। আরেকটা জিনিস বলছেন যে আপনারা লেজুর ভিত্তি মুক্ত রাজনৈতিক ছাত্র সংগঠন। এখন লেজুর ভিত্তি মুক্ত বলতে আপনারা কি বুঝান? কিন্তু আপনারা যদি একটু উইকিপিডিয়া সার্চ করেন সেখানে দেখবেন যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেখানে স্পষ্ট বলা আছে যে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন হিসেবে কাজ করবে। এখন এই যে যদি আমি বলি যে জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন কোনটা, জাতীয়তাবাদী ছাত্র দল, আবার যদি আমি বলি যে গণসংহতির কোনটা, ছাত্র ফেডারেশন, ইত্যাদি ইত্যাদি যদি বলি, ইসলামী আন্দোলনের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, তো সকলেরই একটা ছাত্র সংগঠন থাকে, স্বেচ্ছাসেবী সংগঠন থাকে, শ্রমিক সংগঠন থাকে, এগুলো তাদের সহযোগী সংগঠন বলা যায়, কিংবা বলা যায় যে এদের উইংস। তো সেই জায়গা থেকে লেজুর ভিত্তি মুক্ত বলতে আসলে আপনি কোনটাকে বুঝাচ্ছেন? এবং এই যে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল আসলেই গণতান্ত্রিক ছাত্র সংসদ, দুঃখিত, সেটা আসলেই কি লেজুর ভিত্তি মুক্ত কিনা, কিংবা আপনারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করছেন না কিন্তু লেজুর ভিত্তি মুক্ত ছাত্র রাজনীতি আপনারা প্রতিষ্ঠা করতে চান, সেখানে একটু স্পষ্ট করবেন যে আসলে আপনারা কিভাবে লেজুর ভিত্তি মুক্ত ছাত্র সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করবেন। আচ্ছা, আমি স্টার্ট করতে পারি সাকিব ভাই? জি। আচ্ছা, আমি আপনার কাছ থেকে ফিক্স 5 মিনিট চাচ্ছি। 5 মিনিট হচ্ছে 1 মিনিট আমি আপনার অ্যানসার দেওয়ার জন্য, আর বাকি 4 মিনিট হচ্ছে ভাইয়ার কোশ্চেনগুলো অ্যানসার দেওয়ার জন্য। আচ্ছা, 1 মিনিট ফার্স্টে আমি বলি যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের কথা আপনি বলেছেন, যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন বলতে আমরা আসলে বাংলাদেশের মানুষ কি বুঝিয়ে থাকি। লেজুর ভিত্তিক মানে যখন আওয়ামী লীগের ওবায়দুল কাদের যখন বলে যে বাংলাদেশের আন্দোলন বা ছাত্রদের এই দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, এইটাকে আমরা বলি লেজুর ভিত্তি। মানে সরকারের বডি যেটা বলতেছে, রাজনৈতিকভাবে সকল মতাদর্শ ভুলে, সকল রাজনীতির চর্চা ভুলে তারা যখন ওই সরকারের ওই কাজগুলা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু বাহিনীতে পরিণত হয়, একটা ফিক্সড বাহিনীতে পরিণত হয়। আমি কারো কাছ থেকে আপনারা তো সেটা প্রতিষ্ঠা করছেন, কথা বলতে চাই। জি, আপনারা তো সেটা প্রতিষ্ঠা করছেন। প্লিজ প্লিজ প্লিজ, আই ওয়ান্ট টু ফার্স্ট কমপ্লিট। আচ্ছা, তো আমরা ফার্স্ট মানে লেজুর ভিত্তি বলতে আমরা ফার্স্টে এইটা বুঝাইছি যে লেজুর ভিত্তি বলতে আমরা এইটাই বুঝাই, বাংলাদেশের মানুষ এইটাই বোঝে যে কোনো একটা কাজ হইলে শেখ হাসিনা যখন বলে যে ছাত্রলীগের জন্য সংবর্ধনা সভায় যে ছাত্রলীগের মাধ্যমে হচ্ছে যে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা প্রতিষ্ঠা করতে হবে, সেইটাকে আমরা লেজুর ভিত্তি বলে থাকি। এবং এখন বর্তমানে ছাত্র দলে সেম কাজগুলো হচ্ছে, সেম কিছু কাজ। যেমন আমি বলি যে কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে
ছাত্র দলের নেতারা এই যে বিভিন্ন জায়গায় তারা মুভ করছেন এবং বিভিন্ন এজেন্ডা নিয়ে তারা যখন কাজ করতেছেন, তখন তারা অলরেডি তাদের নেতা এবং তাদের যে ফোরফাদাররা যখন ভুল কিছু বলেন, সেইটাকে তাদের রাজনৈতিক যে মূল থিঙ্ক ট্যাঙ্ক থেকে অ্যানালাইজ না করে যখন তারা অন্ধভাবে সেইটার পিছনে ধাবমান হন, এইটাকে আমরা বলি লেজুর ভিত্তি। আমরা যখন মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা ভুল বলেছেন, অথবা হচ্ছে রুহুল কবির রিজভী স্যার একটা কথা ভুল বলেছেন, যদি তারা ভুল বলে থাকেন, যদি মনে করেন ব্যারিস্টার রুমিন ফারহান একটা কথা ভুল বলেছেন, সেটা যদি আমি উইদাউট এ ক্রস জাজিং আমি যদি সেইটার পিছনে সেইটাকে আমি লেজিফাই করতে থাকি, এইটা হচ্ছে লেজুর ভিত্তি। যখন লেজুর ভিত্তি নয় কোনটা, আমরা কিভাবে লেজুর ভিত্তি নই সেটা যদি আমি ক্লেম করতে চাই, আমরা কিন্তু আমাদের 24-এর ডক্ট্রিনের সাথে কনফ্লিক্টিং এনিথিং সেইটার আমরা বিরোধী। আমরা আবু সাইদ, মুগ্ধ এবং যারা আমাদের জন্য দেশের জন্য জান দিয়েছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন, এবং ইনক্লুডিং ওয়াসিম, এবং যারাই আমাদের দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের সকলের এই যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, যেটা নিয়ে তারা রাজপথে জান দিয়েছেন, যখন এক দফার জন্য মানুষ নামছিল, তখন কিন্তু আর কোটা মেইন ফ্যাক্টর ছিল না। আমরা কিন্তু কোটা আন্দোলনের জন্য হচ্ছে যে এতগুলোর ব্লাড লস করি নাই। তিনি আমাদের এখানে আলোচনার ভিতরে তাসনিম ভাই একটা কথা বললেন যে আমরা কিন্তু কোটা আন্দোলন করতে যেয়ে দেশ স্বাধীন করে ফেলেছি। দ্যাটস নট লাইক দ্যাট। যদি ছাত্রদল একটি পার্টিকুলার সংগঠন হিসেবে দেশটাকে স্বাধীন করার জন্য সেই শুরু থেকে কাজ করতে পারে, ভাই এত বড় একটা অর্গানাইজেশন, তাহলে তো এই 17 বছরে তাদের যে স্ট্রাগল, এই 17 বছরের স্ট্রাগলই তো তাদের দেশটা স্বাধীন হয়ে যাওয়ার কথা ছিল। কেন কোটা আন্দোলনের ইভেন্টটাকে দরকার হবে? কেন সাধারণ ছাত্রদের এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের ইনক্লুড হওয়ার প্রয়োজন হবে? তাহলে কি আমি ধরে নেবো যে ছাত্রদল বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুর্বল হয়ে গেছে, বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে এখন সাধারণ ছাত্রদের শক্তি ছাড়া এবং সাধারণ ছাত্রদের অংশগ্রহণ ছাড়া এই স্বাধীনতা বা বিপ্লবকে এবং এই বিপ্লবের ফলটা ভোগ করতে পারতো না? তাহলে তো এটা ধরে নিতে হয়। আচ্ছা, তারপরে যখন তিনি বললেন যে আমরা 28 তারিখে এবং জুলাই প্রোক্লেমেশনের জন্য 31 তারিখে যে দুইটা প্রোগ্রাম করেছি, এই দুইটা প্রোগ্রামে আমরা আমাদের যে পরিবহন গিয়েছে, এখানে আপনার বুঝতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আমরা কমিটিতে আছি স্টেক হোল্ডার, এছাড়াও অন্যান্য ছাত্ররা যারা এখনো পর্যন্ত পরিপক্ক হয়নি, এছাড়া সমাজের বিভিন্ন স্তরের মানুষ, আমাদের শুভাকাঙ্ক্ষী বা ওয়েল উইশার্স আছে, আমরা কিন্তু কখনো জিজ্ঞেস করি নাই যে আওয়ামী লীগ যখন বিএনপির 50 হাড়ি খিচুড়ি, আই ক্লিয়ারলি মেনশন, নয়াপল্টনে যখন বিএনপির 50 হাড়ি খিচুড়ি আওয়ামী লীগ র‍্যাব দিয়ে জব্দ করেছিল, বিএনপির মহাসমাবেশ যখন করার জন্য প্রয়াস নিয়েছিল, আমরা কিন্তু জিজ্ঞেস করিনি বিএনপির 50 হাড়ি খিচুড়ি বা 50 ডেক্সি খিচুড়ি বিএনপি কোথা থেকে জোগাড় করেছে। এই 50 ডেক্সি খিচুড়ির চাল, ডাল এবং অন্যান্য আনাজের যোগান কারা দিয়েছে, সেটার পিছনে অর্থায়ন কারা করেছে, এটা কিন্তু আমরা কখনো অবশ্যই জিজ্ঞেস করতে হবে। কারণ অবশ্যই জিজ্ঞেস করতে হবে। কেন জিজ্ঞেস করতে হবে? আমি শেষ করি। লেট মি ফিনিশ। বিএনপির যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী অথবা ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যখন বিএনপির ট্রাক ভরে কৃষক দল, মৎস্য দল, শ্রমিক দল, এইসবের লোকরা এসে যখন বরিশালের রোড ব্লকেজ করে দেয়, বরিশাল সিটিকে পুরো কোলাপস করে দেয়, তখন কিন্তু আমরা জিজ্ঞেস করি না যে কিভাবে তারা এই ট্রাকের ভাড়া পেলো, কিভাবে তারা বাসের ভাড়া পেলো। আমরা তাদেরকে আমরা জানি, and some sort of এই জায়গায় এই যে পয়েন্টগুলোতে তারা এই সমাবেশগুলো করেছে, অবশ্যই যেহেতু তারা একটা বৃহৎ পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক স্বার্থ দেশের প্রত্যেকটা মানুষের, যদি না মনে করেন আপনার স্বার্থের সাথে আমার স্বার্থের কোনো মিল নাও থাকতে পারে, কিন্তু রাজনৈতিক স্বার্থে আপনারও স্বার্থ রয়েছে, আমারও স্বার্থ রয়েছে। দেশে রাজনৈতিক স্বার্থ দেশের প্রত্যেকটা মানুষ ধারণ করে, এবং সেখান থেকে যখন রাজনৈতিকভাবে সচেতন একটি গোষ্ঠী হিসেবে আমরা গ্রো করেছি, তখন দেশের মানুষের সুনজরে আমরা পেয়েছি, দেশের প্রবাসী ভাইদের অনেক সহযোগিতা, অনেক আনুকূল্য আমরা পেয়েছি, এবং তারা তাদের আবেগ আমাদেরকে জানিয়েছেন, এবং সেগুলো কিন্তু আমাদের কাছে অপরিষ্কার না। এবং সেখান থেকে আমরা কিন্তু অনেক ধরনের, আপনি যদি বলেন এটা কিন্তু খুব একটা মিনিমালিস্টিক ফান্ডাইজ, যদি ঢাকা থেকে, যদি বরিশাল থেকে, কিন্তু আমাদের বরিশাল থেকে ঢাকায় 10টি বাস যেতে হয়, সাপোজ এখানে 10টি বাসে 500 জন লোক গেল, ঠিক আছে, সাপোজ বরিশাল থেকে একটি প্রোগ্রামে, সেখানে কিন্তু আমরা বলি না যে প্রোগ্রাম সফল করার জন্য আপনার যেতে হবে, আমরা বলছি যে প্রোগ্রাম আছে,
আপনারা আমরা জুলাই প্রোক্লামেশনের জন্য এই দিবসটিকে উদযাপন করতে চাই, ওখানে যারা গিয়েছিল উদযাপন করতে। আর যখন ছাত্রদল অথবা ছাত্রলীগ যখন কোনো একটা ম্যানিফেস্টো নিয়ে আয়োজন করে, তখন বলে প্রোগ্রাম সফল করার জন্য দলে দলে যোগ দিন, হ্যাঁ দলে দলে আসুন ছাত্র দলের সুশীতল ছায়াতলে। তো আমরা কিন্তু এই ধরনের কথাবার্তা বলি না, আমরা বলি উই ওয়ান্ট টু সেলিব্রেট টুগেদার, উই ওয়ান্ট টু সেলিব্রেট টুগেদার উই ইনডিসক্রিমিনেটলি উইথ অল। আমি আর দুইটা কোশ্চেন, আমার প্রশ্নটা ছিল আপনারা সরকারি যানবাহন কেন ব্যবহার করেছেন এবং এটা কোন অধিকারে ব্যবহার করেছেন? আই স্ট্রংলি ডিসএগ্রি। আমরা সরকারি কোনো যানবাহন ব্যবহার করি নাই। আপনি অস্বীকার করেছেন, ডকুমেন্ট আমার কাছে আছে, আমি ডকুমেন্ট দিতে পারি। মাহিদুল ইসলাম সাকিব ভাইয়ের কাছেও থাকার কথা এই ডকুমেন্ট। ওকে, থ্যাংক ইউ। আপনি অবশ্যই দেখাবেন। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমরা কোনো ধরনের সরকারি যানবাহন ব্যবহার করিনি, এবং যেটাই এসেছে আমরা সবাই মিলে আমরা অর্থায়ন করছি, আমরা সবাই মিলে এটা রেজিস্ট্রি হোল্ডার হয়েছে। আচ্ছা, তারপরে আপনি পার্সোনালি সবাই মিলে অর্থায়ন করতে পারেন, পার্টি ভাবেই চলে, কিন্তু আপনারা যখন গভর্নমেন্ট থেকে রিকুইজিশন দিয়ে নিচ্ছেন, তার মানে কি গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা আপনারা রাজনৈতিক দল তৈরি করতেছেন? আমি এখানে প্রশ্ন করেছি। আপনি তো আমাদের হাড়ের খিচুড়ি হিসাব করলেন, আপনি এটা হিসাব করলেন না বিএনপির লক্ষ লক্ষ লোক বাংলা হামলা জুলুম মাথায় নিয়ে একটা অন্ধকার রাস্তায় মানুষের অধিকার আদায়ের জন্য সরকারের মতো রাস্তায়, যেখানে দিনের পর দিন বসার মতো লোক থাকে না, সেখানে গিয়ে বসেছিল একটা খিচুড়ি নিয়ে আপনি প্রশ্ন করলেন, আপনাদের সরকারি যানবাহন দখল করলেন, সেটা কি বললো না? আচ্ছা, আমি যদি সুযোগ দেন, আপনি বলছেন আপনার 17 বছরের বিভিন্ন নেতাকর্মী কন্টিনিউয়াসলি কোনো একজনের উপর না, বিভিন্ন নেতাকর্মীর লাগাতার গুমের শিকার এবং হত্যার শিকার তারা হয়েছেন এবং বিভিন্ন পলিটিক্যাল অপারেশন এর ভোগ করেছেন। সেক্ষেত্রে মানে আমরা বিপ্লবীরা কিন্তু আমরা যারা আর কি রোডে বা ফিল্ডে যুদ্ধ করেছি, যেমন আমি নিজে রাবার বুলেটের শিকার হয়েছি। তাছাড়া আমাদের ক্ষেত্রে আপনি আরো দেখতে পান যে আপনাদের বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনে আমাদের পার্টি থেকে কতটুকু সহযোগিতা করা হয়েছে এবং আপনারা যখন ক্যাম্পাস বন্ধ করে চলে গেছেন, আমরা কতটুকু আমাদের সিনিয়ররা এলাকাবাসী, ওই এলাকাটা বিএনপি অধ্যুষিত, তো আপনি ভালোভাবেই জানেন, ঠিক আছে? ইভেন আপনাদের যারা লিডিং পর্যায়ে ছিল, যে সুজয় শুভ বলেন, যারা তাদের সাথে আমাদের যোগাযোগ ছিল, আমরা বিএম কলেজ কেন্দ্রিক আন্দোলন করেছি, আমরা শহরমুখী আন্দোলন করেছি। তো আপনাদের এই আন্দোলনের কন্ট্রিবিউশন নিয়ে কথা না, আমার কথাটা ছিল যেহেতু আপনারা একটা নাহিদ সাহেব তিনি সরকার থেকে পদত্যাগ করে একটা স্বতন্ত্র ভাবে এসে রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ, প্রধান হিসেবে আত্মপ্রকাশ করেছেন, আমরা সেখানে ওয়েলকাম জানিয়েছি। আমাদের রুহুল কবির রিজভী সাহেব গিয়েছেন, সাবেক ছাত্রনেতা এবং বিএনপির সিনিয়র যুগ্ম সচিব, যিনি আমি বারবার বলতে চাই, যিনি নভেম্বর ডিসেম্বরের আন্দোলনে তার পায়ে কিন্তু সমস্যা, যে এত বয়স্ক লোক, তিনি প্রতিদিন ভোরে মিছিল করেছেন শুধুমাত্র জনতার জন্য, জনতার দাবি আদায়ের জন্য, তিনি ভোটের অধিকার ফেরত দেওয়ার জন্য তারা আন্দোলন করেছেন। আমরা আন্দোলন করেছি তাদের নির্দেশে, তাদের পিছনে। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা যখন নিজেকে গভর্নমেন্টের বাইরে গিয়ে একটা আন্দোলন বা একটা রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছেন, তখন কেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংস্থা থেকে, সরকারি সংস্থা থেকে আপনারা গাড়ি রিকুইজিশন নিয়ে যাচ্ছেন? আমি সেই প্রশ্নটা রেখেছি, আমি বলি না আপনারা প্রত্যেকে ফান্ডিং করেছেন। জি, আমরা আমাদের যে আলোচনা বিষয়, আমরা অনেক আলোচনা থাকবে, আমাদের সকল কিছুর উত্তর হয়তো আমরা পাবো না। এর সাথে সাথে আমাদের যে যারা দর্শকরা দেখছেন, আমরা বলবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে করবেন। সেই ক্ষেত্রে আমরা আমাদের যে কমেন্ট বক্স, সেটার মাধ্যমে আমাদের প্রশ্নগুলো আমরা আমাদের আলোচকদের কাছে জিজ্ঞেস করতে পারবো। তো আমরা এবার একটু এনামুল হাসান তাসনিমের কাছে যাই। যে এনামুল হাসান তাসনিম, হাতেম আলী কলেজে ছাত্র দলের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ কিংবা ছাত্র দলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষ, এভাবে অনেক জায়গাতেই নিউজ পোর্টালগুলো, বাংলাদেশের যে নিউজ পোর্টালগুলো, সেইগুলোতে রিপোর্ট করা হয়েছে। সেই জায়গায় আপনি কি বলবেন? আমরা যেটা জানি যে প্রত্যেকটা ছাত্র সংগঠন তার নিজস্ব সদস্য ফরম থাকে, সেটা পূরণের মাধ্যমে সদস্য হওয়া, সেটার মধ্যে প্রতি বছর নবায়ন করা কিংবা একটা নির্দিষ্ট সময় নবায়ন করা ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে একটা ছাত্র সংগঠন তার যে পরিচালনা সেটা করে থাকে। সেই জায়গা থেকে আপনারা নতুন করে সদস্য ফরম বিতরণ করছেন, আবার আরেকদিকে আপনাদের অভিযোগও করলেন এইমাত্র যে ওয়াহিদুর রহমান, যে আপনারা বলে যে সদস্য ফরম বিক্রি করছেন।
সেইটা আসলে কতটুকু যৌক্তিক, এবং হাতেম আলী কলেজের সংঘর্ষ, এই সকল বিষয় একটু আলোচনা করবেন। আচ্ছা, আমি বলছি, আমি আমার প্রথম বক্তব্যে আমি এই ঘটনাটা তুলে ধরেছিলাম। এই যে এস এম ওয়াহিদুর রহমান, উনি এস পদে ছিল, আমরা তখন বরিশাল কলেজে ছিলাম। আমরা প্রত্যেকটা কলেজে, বিএম কলেজ থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় সংসদের প্রেরিত টিমের মানে টিমের নেতৃত্বে আমরা এই কাজটা শুরু করি, এবং সারা দেশব্যাপী আমাদের এই সদস্য সংগ্রহ চলছে। উনি যেটাকে বলেছে ফরম বিতরণ বা বিক্রি, আমরা বলবো এটা একটা ন্যূনতম চাঁদার হারে 10 টাকা মাত্র, 10 টাকা মাত্র চাঁদা দিয়ে আমরা এই ফরমটা বিক্রি করছি চাঁদা নিয়ে। কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে যারা এই সংগঠনটা করতে চাচ্ছে এবং ছাত্র দলের আদর্শ ধারণ করতে চাচ্ছে, তারা নিজস্ব পরিক্রমা পাড়ি দেওয়ার জন্য ন্যূনতম ইনভেস্ট 10 টাকা দিয়ে তারা এই ফর্মটা ফিল আপ করবে, এবং এখানে কোনো জোর জবরদস্তি হবে না। আমরা আমাদের আঙ্গিকে বিভিন্নভাবে ছাত্রদেরকে আমাদের দিকে টানার জন্য বিভিন্ন উপায় বা যেটা সমাজ স্বীকৃত বা যেটা সাধারণ শিক্ষার্থী বান্ধব উপায়ের দিকে আমরা মনোনিবেশ করে আমরা আমাদের ছাত্রনেতাদের উদ্বুদ্ধ করছি যে আমাদের ছাত্রনেতারা যেন বিভিন্ন ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতির যে সুফল, এর আগে ছাত্রলীগের যে অপরাজনীতির যে সুফলের কারণে ছাত্র সংগঠনগুলো, ছাত্ররা, সাধারণ ছাত্ররা রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল, সেখান থেকে তারা যেন ছাত্র রাজনীতি থেকে একটা দেশের মেরুদণ্ড বা একটা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে পারে, এই যে সুফলটা, এটাকে সাধারণ ছাত্রদের ভিতরে ধারণ করার জন্য ছাত্রদল মেসেজ দেওয়ার জন্য বরং মূলত এই সদস্য ফরম বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে। আমাদের এখানে হাতেম আলী কলেজে যে ঘটনাটা ঘটেছিল, সেখানে আমি প্রথমেই দৃষ্টি আকর্ষণ করব কুয়েটের একটা ঘটনায়, যে যেখানে স্পষ্ট ভিডিওতে দেখা গেছে যে আমাদের ছাত্র দলের 3টা কর্মী সহযোদ্ধা, যেখানে কুয়েটে কিন্তু আমি আবারও বলতে বলছি, কুয়েটে কিন্তু আমাদের ছাত্র দলের কমিটি নাই, সেখানে ছাত্র শিবিরের কমিটি রয়েছে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি রয়েছে, বা ছাত্র দলের কমিটি কিন্তু বিলুপ্ত। সেখানে ছাত্র দলের 3টা ভাই সে ক্লাস থেকে বের হয়ে যাচ্ছিল, তখন বৈষম্য বিরোধী আন্দোলনের যে ওই বিশ্ববিদ্যালয় শাখার যে আহ্বায়ক এবং তার নেতৃত্বে বেশ কিছু ছেলে পেলে ওইখান থেকে তাদেরকে অতিক্রম করে যায়, এবং তারা যখন তাদেরকে ক্রস করে পিছনে চলে যায়, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, সে ইন্ডিকেট করে দেখা যায় যে ওরা যাচ্ছে। তারপরে তারা গিয়ে অ্যাটাক করে, অ্যাটাকের পরবর্তীতে তাদেরকে মারতে মারতে গেটের বাইরে নিয়ে যাওয়া হয়, এবং একটা চায়ের দোকানে, আমরা যেটা তদন্তে, আমাদের কেন্দ্রীয় সংসদের যে তদন্ত টিম ওখানে গিয়েছিল, আমাদের আমাদের বর্তমান ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়াহিয়া এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল আলম ওখানে গিয়েছিলেন। তারা যে স্টেটমেন্ট দিয়েছে, আমরা সেখানে সেটাকে আলোকপাত করেই বলতে চাচ্ছি যে সেখানে যে ঘটনা ঘটেছিল, তাদের যে স্টেটমেন্ট সেখানে ছিল যে তারা 4 দফা পর্যন্ত নেওয়ার পরও তাদেরকে মারতেছিল। তখন ওখানে স্থানীয় যারা মানে নেত্রী যারা ওখানে উপস্থিত ছিলেন, তারা জিজ্ঞেস করতেছিল যে কেন এটা হচ্ছে, কেন এটা ঘটছে, এবং ওখানে যে সার্বিক যে দৃষ্টিকোণ, এই ঘটনার পরে এলাকাবাসীর সাথে তাদের একটা বাকবিতণ্ডা হয় এবং ঘটনাটা সহিংসতায় রূপ নেয়। এবং আমরা দেখেছি যে যখন এই কুয়েটের ঘটনা ঘটে, তাদের কাছে ব্যানার রেডি করা ছিল, ছাত্র রাজনীতি চাই না, এরকম একটা ব্যানার তারা ওই সাথে সাথেই, ওই ঘটনার সাথে সাথেই তারা ছাদ থেকে ঝুলিয়ে দেয়। আমার প্রশ্ন হচ্ছে যে যদি এই ঘটনার পরবর্তীতে একটা ব্যানার করে টানাইতে হয়, তাতেও মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় দরকার হয়। তো সেম টাইমে কিভাবে, মানে টোটাল জিনিসটা একটা স্ক্রিপ্টেড মনে হচ্ছে, যেটা আমাদের কেন্দ্রীয় সংসদ টিম তদন্ত করে পেয়েছে এবং আমরা দূর থেকে ওই করেছি। এবং তারই ধারাবাহিকতায় তারা বরিশালে সারা বাংলাদেশে একটা প্রোগ্রাম অ্যানাউন্স করেছে যে বুয়েটে হামলা কেন, ছাত্র দলের এই হামলার বিরুদ্ধে তারা একটা বিচার চেয়ে একটা র্যালি বা একটা প্রতিবাদ সমাবেশ বা একটা প্রতিবাদ মিছিল করেছে। তারই ধারাবাহিকতা তারা হাতেম আলী কলেজেও মিছিল করেছে। হাতেম আলী কলেজের মিছিল যখন করে, তখন অলরেডি ওখানে কেন্দ্রীয় সংসদের টিম ছিল, এবং ওখানে যারা কলেজের আহ্বায়ক সদস্য ছিল, যারা ওখানে নেতৃবৃন্দ তারা ছিল, আমাদের মহানগরের সভাপতি ছিল ছাত্র দলে, আমার কমিটির সভাপতি ওখানে উপস্থিত ছিলেন, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ছিলেন। তো ওখানে তারা মিছিলটা বের করেছে প্রথম হাতেম আলী কলেজের সাধারণ শিক্ষার্থীর কথা বলে মিছিলটা করে, কিন্তু ব্যানারে নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা ওয়াহিদুর রহমান সাহেব নিজে সাক্ষী, এবং কিন্তু তারা বারংবারই ওটা বলেছে সাধারণ শিক্ষার্থীর মিছিল ছিল। যাই হোক, তারপর তারা গেট থেকে বের হয়েছে, গেট থেকে বের হয়ে তারা যখন চৌমাথার দিকে আগায়, তখন হচ্ছে গিয়ে পলিটেকনিকের কিছু ছেলে পেলে নিয়ে তারা আবার দেখা গেছে সংগঠিত হয়ে একটা বিশাল মিছিল নিয়ে এখানে ভিতরে আসে, এসে তারা মুখোমুখি স্লোগান, ছাত্রদলকে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ স্লোগান দেয়, এবং তখন আর কি তাদের সাথে কথা বলার কাটাকাটি এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি রূপ নেয়।
তো হাতাহাতির যে বিষয়টা বারংবারই উঠে আসছে, ওখানে হাতাহাতির মতো কোনো ঘটনা যে বিষয়টা আসলে কতটুকু ঘটেছে কি ঘটে নাই, এটা ওইখানে বসে আমরা ওখানে আলোচনার মাধ্যমে সমাধান করেছি, অধ্যক্ষ মহোদয় ছিল। তো এই মীমাংসিত বিষয় নিয়ে আসলে যেহেতু আপনি প্রশ্ন করেছেন আমি ব্যাখ্যাটা দিলাম। তার পরবর্তীতে যে বিষয়টা ঘটেছে, আমরা সাংবাদিকের সামনে আমরা দেখেছি মীমাংসিত একটা বিষয় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা আবার সন্ধ্যায় প্রেস কনফারেন্স করেছে। এই বিষয়টা আসলে দুঃখজনক ছিল যে জিনিসটা ওইখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং কিছু শর্তাবলীর আলোকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা ইয়ে করেছে, এই প্রিন্সিপালের কাছে এগ্রিমেন্টে সাইন করেছে এবং আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দও সাইন করেছে। তারপর একটা মীমাংসিত বিষয় নিয়ে বিকালে সন্ধ্যার পরে তারা আবার সংবাদ সম্মেলন করেছে। যাই হোক, আমাদের মূল বিষয়টা হচ্ছে যে যেখানে আমাদের মূলত ছাত্র দলের যে রাজনীতিটা, এই রাজনীতিটা সবসময় প্রকাশ্য রাজনীতি ছিল, গুপ্ত রাজনীতির একটা প্রবণতা ছিল। আমি সেই প্রশ্নটা প্রথমেই করেছি। 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আমরা দেখেছি যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের যে সমীকরণ চালু হয়েছে, এইটার সমীকরণের পিছনে আলবদর বাহিনী বা আলবদর বাহিনী কারা আপনারা জানেন, তাদের একটা ভালো অংশ এটার পিছনে ছিল। এবং আমরা পরবর্তীতে দেখেছি তাদেরই সাথে যারা ছিল তারা আবার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থেকে যারা আবার বর্তমানে গণতান্ত্রিক ছাত্র শক্তি বা এই সংগঠনে যারা ঢুকেছে, তাদের মধ্যে কিছু অংশ আপনার ফেসবুকে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা যারা এই ছাত্র আন্দোলন ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য রাজু ভাস্কর্যের পাদক রাজদেশে আন্দোলন করেছেন, ব্যানার নিয়ে বসেছিলেন, তারাও আবার এখানে প্রতারিত হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে আসলে কেন ভাই? আমরা তো একটা সম অধিকারের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, একটা বৈষম্যবিহীন বাংলাদেশ তৈরি করার জন্য আন্দোলনটা করেছি, তাই না? যেহেতু সেই বৈষম্যহীন বাংলাদেশের স্লোগানকে ধারণ করে তারা বৈষম্য বিরোধী একটা ব্যানারে তারা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম যেটাকে বলে সেটাকে তারা তৈরি করেছে, সেখান থেকে তারা রাজনৈতিক প্ল্যাটফর্ম রাজনৈতিক এজেন্ডা তারা মুখ খুলছে। আমার কথা হচ্ছে আপনি যখন অরাজনৈতিক, আপনি সকল প্রকার অন্যায়, একটু আমি শেষ করে দিচ্ছি, সকল প্রকার অবিচারের বিরুদ্ধে কথা বলবেন। এটা হচ্ছে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশের পূর্ব শর্ত হতে হবে। আমি বলতে চাচ্ছি যে আমাদের এই, আমি আবার একটু পিছনে যাচ্ছি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সরকার প্রধান হলেন তার পরবর্তী প্রেক্ষাপটে আমরা দেখেছি যে সকল রাজনৈতিক সংগঠনকে তারা নিয়ে পথ চলার চেষ্টা করেছেন এবং তারা মোটামুটি সফলও বলা চলে। কিন্তু আমরা দুঃখের সাথে বলতে চাচ্ছি যে এখানে আমরা আজকে আমরা একটা পেজ দেখেছি যেখানে সরকারি প্রজ্ঞাপনে একজন ছাত্রলীগের যে আমাদের বরিশালের যে উজিরপুরের সাবেক এমপি ছিলেন, আমাদের যুব দলের সাবেক সভাপতি, ওনাকে যে মতিঝিল জোনের যে ওসি যে ওনাকে গ্রেফতার করেছে, হ্যাঁ, তাকে আবার আজকে প্রদান করা হয়েছে, তাকে ওসি হিসেবে আজকে রিক্রুট করা হয়েছে। তো আমরা আসলে এগুলোর দিকে দৃষ্টিপাত করতে চাই যে এখানে ফ্যাসিস্টদের প্রকাশ্যে এখনো প্রদানের সাথে কারা জড়িত এবং কেন হচ্ছে, এটার বিরুদ্ধে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ভূমিকা কি। আর একটা প্রশ্ন হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে সরকারের সমালোচনা করার ক্ষেত্রে তারা বলতেছে যে সরকারের তারা যে কোনো ব্যাপারে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, এজন্য তারা এই ব্যাপারটা ব্যবহার করছে বৈষম্য বিরোধী। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই গভর্নমেন্ট বাংলাদেশের নাগরিকের কতটুকু নিরাপত্তা দিতে পারতেছে এবং এই ক্ষেত্রে তাদের মানে কতটুকু ভূমিকা আছে। আপনি দেখবেন যে 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে সংস্কার কমিশন গঠন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, একটু শেষ করে দিচ্ছি। সংস্কার কমিশন থেকে কিন্তু সংবিধান সংস্কার, নির্বাচন সংস্কার, সব ক্ষেত্রে সংস্কার কমিশন তৈরি করা হয়। সেই সংস্কার কমিশনের কাজ চলমান অবস্থায় বিএনপি যখন বলেছে যে আপনারা একটা রোডম্যাপ ঘোষণা করেন যে কবে সংস্কার শেষ হবে এবং কবে নাগাদ আপনারা নির্বাচন দিতে পারবেন, যৌক্তিক দাবি, একটা নির্দিষ্ট টাইমের কথা জিজ্ঞেস করে। তারা কিন্তু বলে নাই, বিএনপি কখনোই বলে নাই যে আপনারা আজকে নির্বাচন দিন বা কালকে নির্বাচন দিন বা ডিসেম্বর নির্বাচন। তারা বিএনপি থেকে বারবারই বলা হচ্ছে একটা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার একটা সীমারেখা এবং সংস্কারের একটা রূপরেখা তৈরি হোক এবং একটা রোডম্যাপ ঘোষণা করা। রোডম্যাপটা হচ্ছে এইটা। আর আমাদের যে ভাইরা বৈষম্য বিরোধীর ব্যানারে তারা হঠাৎ করে এই সংস্কার কমিশনের সংস্কারের কার্যক্রমের মধ্যেই তারা হুট করে বলতে রাষ্ট্রপতি অবসরণ চাই, আমরা সংবিধান বাতিল চাই। তাহলে সংস্কার কমিশন যারা তৈরি করলো তারাও তো তাদেরই মানে অগ্রজ আর কি, তাদেরকেই যারা প্রমোট করছে বা তাদের করেছি, আবার ওই অ্যাপগুলো অবশ্যই আসবে। তার আগে আমরা একটু ওয়াহিদুর রহমানের কাছে যাব এবং আমাদের একটা কমেন্টের মাধ্যমে
ওয়াহিদুর রহমান একটা কমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা। শাহাবুদ্দিন মিয়া 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান সেখানে বরিশালের যে অংশগ্রহণের সমন্বয়কদের একজন এবং বলা যায় যে অন্যতম সমন্বয়কদের একজন। সেখানে শাহাবুদ্দিন মিয়া একটা কথা লিখেছেন, নতুন রাজনৈতিক সংগঠনের আদর্শ কি, এবং আমরা মনে করি নতুন রাজনৈতিক সংগঠনের গঠনতন্ত্র রয়েছে, তবে গঠনতন্ত্র প্রকাশ না করে আত্মগোপনে রাখার কারণ কি। এখন সেই জায়গায় একটু আপনি আলাপ করবেন যে আমরা একটু কমেন্টের দিকেই যাব, কমেন্টের উত্তরগুলো আমরা দর্শকদের কমেন্টের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। এই আলাপটা একটু করবেন ওয়াহিদুর রহমান। আচ্ছা, নতুন যে রাজনৈতিক সংগঠন গঠন হয়েছে তার আদর্শটা সম্পূর্ণ ফ্যাসিবাদ বিরোধী আদর্শ। এখন আপনি ডিফাইন করবেন যে হোয়াট কাইন্ড অফ, যদি ফ্যাসিবাদ বিরোধী হয় দেন হু ইজ ইউর লিডার, দেন হুজ এজেন্ডা ইউ আর ইমপ্লিমেন্টিং, আমরা কার এজেন্ডাকে বাস্তবায়ন করছি বা কার জন্য কাজ করছি। আমরা কিন্তু আপনি দেখবেন যে নাহিদ ইসলাম ভাই আমাদের অন্যতম একজন থিঙ্ক ট্যাঙ্কের প্রবক্তা, তিনি কিন্তু আমাদের 5টা ছবি সংবলিত একটা ইমেজ আমাদেরকে দিয়েছিলেন, যেখানে আমাদের মাওলানা ভাসানী ছিল, যেখানে শেরে বাংলা একে ফজলুল হক ছিল, ঠিক আছে, যেখানে আমাদের 5 জন বিপ্লবী রাষ্ট্রপ্রধান যারা আমাদের এই পুরা পূর্ব বাংলাকে, আমাদের এই বাংলাদেশের জন্মের পথ দেখিয়ে গিয়েছেন, তাদের রাজনৈতিক ভাবাদর্শ আসলে আমাদের এই নতুন রাজনৈতিক দলকে ফর্ম করতে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে। এখন তাদের যেমন আমরা কিন্তু আমাদের ভিতরে যে একটা স্লোগান যেটা নাহিদ ইসলাম ভাই 28 তারিখ দিয়েছেন, সেটা হচ্ছে তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ। এই স্লোগানটা কিন্তু মাওলানা ভাসানীর স্লোগান। তো মাওলানা ভাসানীর যে বাঙালি জাতীয়তাবাদী চেতনা এবং বাঙালির যে মুক্তিকামী চেতনা, এই চেতনার সাথে আমরা একাত্মতা পোষণ করি। আমরা শেরে বাংলা একে ফজলুল হকের চেতনার সাথে একাত্মতা পোষণ করি, তার বিপ্লবী মনোভাবের সাথে একাত্মতা পোষণ করি। এছাড়া হ্যাঁ, শাহাবুদ্দিন যে কোশ্চেনটা করেছে, আমার ছোট ভাই শাহাবুদ্দিন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছে সংগঠনের গঠনতন্ত্রের ব্যাপারে। গঠনতন্ত্র আমাদের সংগঠনের, আমি আপনাদেরকে আগে শুরুতেই বলে নিয়েছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি রাজনৈতিক সংগঠন। বিএনপি একটি রাজনৈতিক সংগঠন। তার জন্ম লগ্ন থেকে অর্থাৎ 1979 সাল থেকে এখন পর্যন্ত বিএনপি প্রায় 26 তার জন্মকালীন সময় থেকে এখনো পর্যন্ত প্রায় 40 মানে নিয়ারলি 40 ইয়ার্স হয়, মানে আমি হিসাবে যদি একটু গোলমেল হয়ে থাকে একটু সংশোধন করে দেবেন। তো মানে যেই একটা রাজনৈতিক দলের বয়স এতগুলো বৎসর হয়েছে, সেই রাজনৈতিক দলের সাথে পরিপক্কতার সাথে এবং তাদের গঠনতন্ত্র প্রণয়ন হতে কত সময় লেগেছিল, এটা একটু আমি কোশ্চেন করব আমার তাসনিম ভাইয়ের কাছে, তাদের কত সময় ঠিক লেগেছিল গঠনতন্ত্র প্রণয়ন হতে। এবং আরেকটা কোশ্চেন যেটা উঠে এসেছে যে আমাদের রাইজুল ইসলাম সাকিব ভাই করেছিলেন যে আমরা আসলেই কি একটা, মানে ওনার কোশ্চেনটার ধরনটা আসলে এটা যে আমরা আসলে কিংস পার্টি কিনা। কোশ্চেনটা ধরন আসলে আমরা আসলে কিন্তু কিংস পার্টি সেভাবে আমরা কিন্তু বলতে পারি না আমাদের দলকে। কারণ আচ্ছা, ক্ষমতায় থেকে দল গঠন করা তাকে কি বলে বলেন? ক্ষমতায় থেকে দল গঠন করা আমরা কি ক্ষমতায় আছি? অবশ্যই আছেন। ফার্স্ট অফ অল কোশ্চেন, আমরা কি ক্ষমতায় আছি? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবীরা কি ক্ষমতায় আছে? আমি একটু বলি, আমি একটু শেষ করি। যেহেতু নাহিদ ইসলাম ক্ষমতায় বেশ কিছুদিন ছিলেন, তারপরে ক্ষমতা থেকে পদত্যাগ করলেন, করার পরে তারা সে দল গঠন করলেন। বাকি 2 জন মাহফুজ আলম খান এবং যে আসিফ মাহমুদ, তারা এখনো উপদেষ্টা মণ্ডলীতে আছেন। একই দিকে আবার দেখলাম যে তারা ক্ষমতায় থেকে নেমে এসেই দল গঠন করলেন। এর মানে কি যে আমি কিংস পার্টি গঠন করলাম। আপনি কি কোশ্চেন করবেন নাকি আমার অ্যানসারটা একটু শুনবেন একটু? আমি প্রশ্ন শেষ করি। সরকারের সকল ধরনের সুযোগ সুবিধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নিয়েছেন। বরিশালের প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে বিনা পয়সায় তারা ব্যবহার করার সুযোগ পেয়েছেন। সরকারি বাস নিয়ে, মহড়া নিয়ে তারা তাদের সমাবেশ সফল করতে গিয়েছেন। আপনারা বলছেন লেজুর ভিত্তি না, কিন্তু আমরা দেখবো যে ডাক্তার মিতু মাহমুদ মিতু, ওনার নামের ব্যানার দিয়ে এই সমাবেশ স্থলে ছিল। এখানে
নানান সংগঠন তাদের যে নিজস্ব পরিচয়ের জন্য, মানে নেতাদের পরিচয়ের জন্য সেখানে ব্যানার ফেস্টুন ব্যবহার করেছেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো লেজুর ভিত্তি। আপনারা বলছেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ, কিন্তু আপনারা নিজেরাই ছাত্র রাজনীতি প্রত্যেকটা ছাত্র সংগঠনে ক্যাম্পাসগুলোতে করছেন। তাহলে সকল কিছু মিলিয়ে একটা হযবরল হয়ে যাচ্ছে না? এটা কিন্তু কোশ্চেন থাকতেছে না, মানে এজ এ আমি বলি আপনার আমি এজ এ স্পষ্টটা এমন আমার একটা প্রশ্ন ছিল, আমার শেষ একটা প্রশ্ন ছিল, একটু কোশ্চেন আমার শেষ একটা প্রশ্ন ছিল। ভাইয়ের কোশ্চেনটার অ্যানসার পরে দেই। তাসনিম ভাইয়ের কোশ্চেনটার অ্যানসারটা ভাই একটু কাইন্ডলি নোট করে রাখেন। কথা হচ্ছে রাজুল হাসান সাকিব ভাই, আপনি এখানে আমাকে কোশ্চেন করতে পারেন, বাট এবং জেনারেলাইজ মানে জনতার কোশ্চেনটা আমার কাছে শুনেন, এটা হচ্ছে আপনার যদি আমি একটু প্লিজ বলি, আপনার যদি নিজস্ব চিন্তা চেতনার বা নিজস্ব কোশ্চেন যদি আলাদা থাকে বা নিজস্ব বিবৃতি যদি আলাদা থাকে, তাহলে কিন্তু আপনাকে উপস্থাপকের চেয়ার ছাড়তে হবে। না না, আমি এখানে শেষমেশ বলেছি যে হয়ে গেল কিনা, কিংবা আপনারা এই যে লেজুর ভিত্তি মুক্ত বলছেন সেটা কি হিসাবে বলছেন, কিংবা আরো না না, আপনি আমার কথার মধ্যে আমি বুঝতে পেরেছি, আমি অ্যানসার দেই। আরেকটা জিনিস একেবারে স্পষ্ট একটু বলি, যে আপনারা বলছেন মধ্যপন্থী রাজনীতি। আসলে এই মধ্যপন্থী রাজনীতি বলতে কি বুঝায়? এবার আপনি বলতে পারবেন যে এই যে জাতীয় নাগরিক পার্টি, তারা বলছে যে তারা একটা মধ্যপন্থা রাজনৈতিক সংগঠন দল, সেটা বলতে কি বুঝায় একটু সকল কিছু মিলে একটু আলোচনা করবেন। আচ্ছা, টোটালি আমি তাহলে বলতেছি আনইন্টারাপ্টেড একটু বলবো, আমি এটাই আশা করি, এটাই কাঙ্ক্ষিত। আচ্ছা, কথা হচ্ছে আমাদের দল লেজুর ভিত্তিক সংগঠন কখন হতো, অথবা আপনি যেটা বললেন যে কিংস পার্টি কখন হতো, যদি নাহিদ ইসলাম ভাই উপদেষ্টা পর্ষদে থাকা অবস্থায় বলতেন যে আমি উপদেষ্টা পর্ষদের থেকে রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছি, তারপরে আমি রাজনৈতিক দল থেকে আমি উপদেষ্টার দায়িত্ব পদত্যাগ করেছি, না, উনি উপদেষ্টার দায়িত্ব ত্যাগ করার এক সপ্তাহ আগে থেকে উনি উপদেষ্টার যে সুযোগ সুবিধা সেটা গ্রহণ করা থেকে ব্যতীত হয়েছেন, সেটা গ্রহণ করা বাদ দিয়েছেন, এবং উনি উপদেষ্টার যে গাড়ি বহর সেই গাড়ি বহর ব্যবহার করা বাদ দিয়েছেন, এবং উনি উপদেষ্টার সকল সিকিউরিটি অর্গানস, সকল সিকিউরিটি ফ্যাসিলিটিস উনি ত্যাগ করেছেন, সকল সিকিউরিটি ফ্যাসিলিটিস ত্যাগ করে তারপরে তিনি হচ্ছে মানে যখন উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন, যখন 25 তারিখে যখন পদত্যাগ করেন, তখন সম্পূর্ণ অনিরাপদ একজন নাহিদ ইসলাম বাংলাদেশের মাটিতে ছাত্রদের প্রতিনিধিত্ব দিয়ে, এবং আমরা যাকে বলি ইমাম, অনেকে ইমাম বলেছেন, তিনি আমাদের রাজনীতিতে পদায়ন করেছেন এবং তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। তো আমরা এটাকে কখনোই একটি কিংস পার্টি বলতে পারি না। কিংস পার্টি যদি আমরা বলতে হয়, তাহলে সর্বপ্রথম যে দলটার নাম আসবে, বাংলাদেশ সর্বপ্রথম যে কিংস পার্টি, সেটা হচ্ছে ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। যখন জিয়াউর রহমান নিজে ক্ষমতায় থাকাকালীন অবস্থায়, জিয়াউর রহমান নিজে প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি কিন্তু ছাত্র দলকে প্রতিষ্ঠা করেন, এবং তিনি ছাত্র দলের কমান্ড দেন, এবং ছাত্র দলকে তার হচ্ছে নেতৃত্ব দিয়ে এবং ছাত্র দলকে সুসংগঠিত করেন, তিনি অর্থায়ন করেন, তিনি বাজেট দেন, তিনি রাষ্ট্রপতি তখন। তো বাংলাদেশের প্রথম কিংস পার্টির উদাহরণ ছিল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এরপরে তারপরে আপনি ছাত্রলীগের কথা ধরেন, ছাত্রলীগ কিন্তু একটা আলাদা, হ্যাঁ মানে ছাত্রলীগের, তাহলে এই লেজুর ভিত্তিক সংগঠন একই টাইপের আমি ছাত্রলীগকে বলতে পারি, কিন্তু আপনি কখনোই আমাদের যে নতুন ছাত্রদের রাজনৈতিক দল আসতেছে যেটা হচ্ছে বিডিএসসি, এটাকে কিন্তু, বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এটাকে কিন্তু আমরা হচ্ছে লেজুর ভিত্তিক সংগঠন বলতে পারি না। আচ্ছা, মধ্যপন্থার রাজনীতি, আমি কিন্তু কখনোই মধ্যপন্থার রাজনীতির কথা বলিনি, আমি বলছি বিপ্লবী রাজনীতির কথা। আমি মধ্যপন্থার রাজনীতি মানে কি, আমি দুই নৌকায় পা দিয়ে চলতেছি, আমি যখন যেই নৌকায় ভার বেশি সেই নৌকায় আমি যাব, আবার যখন যেই নৌকায় ভার কম সেই নৌকা আমি ছেড়ে দেবো। আমি কিন্তু এই ধরনের রাজনীতির কথা বলিনি, আমি বলছি বিপ্লবীরা, আমরা পলিটিক্যালি কনসার্ন একটা অ্যাসোসিয়েশন, পলিটিক্যালি কনসার্ন একটা সোসাইটি, যারা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এখন আছি, আমরা হচ্ছে ব্লান্টলি, যে আমরা শার্পলি যে কারো ক্রিটিসিজম করছি এখন বর্তমানে, সেটা ইন্টারিম গভর্নমেন্টেও থাকেও আমরা আপনি দেখেছেন যে মোস্তফা সরোয়ার ফারুকীর যে কাজকর্ম, সেটাকে আমরা কিন্তু ম্যান্ডেট দেইনি, আমরা কিন্তু অন্যান্য যে সকল আমাদের উপদেষ্টা তা আমাদের জনতার ম্যান্ডেটকে তারা হচ্ছে ভুলুণ্ঠিত করেছেন, তাদেরকে কিন্তু আমরা কোনো স্পেস দেইনি। তাছাড়া এখানে তাসনিম ভাই একটা কথা খুব সুন্দর বলেছেন যে নিয়োগ, যে কথাগুলো, নিয়োগ ভাই, নিয়োগ কি সচিবালয় বা মন্ত্রণালয় বলেন, 5ই আগস্টের পরে বিএনপির, আমি নাম ধরে বলছি, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী সাহেব, এছাড়া আরো যারা নেতৃবৃন্দ আছেন,
আপনারা বিএনপির জন্য কতজন উপদেষ্টা চেয়ে এনেছি, এই এই গোপন সিন্ডিকেট মিটিং এর যে রহস্যটা এটা একটু ফাঁস করা হোক। এখন বর্তমানে কতজন বিএনপি পন্থী উপদেষ্টা রয়েছেন, এবং এখনো পর্যন্ত বরিশাল বারে যে পাবলিক প্রসিকিউটর রয়েছে, এছাড়া অন্যান্য বরিশালের যত অর্গানে আছে, এই অর্গানে কোন কোন জায়গায় কতজন বিএনপি পন্থী লোক আছেন আপনারা একটু তলব করেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে যে ব্যুরোক্রেটিক সিস্টেমকে কারা বায়াস করেছে, বিএনপি নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কতটুকু পুলিশের সাপোর্ট পায়, যার কারণে আমাদের কোতোয়ালি থানার আন্দোলন করা হয়, যার কারণে আমাদের নেত্রী, আমাদের একজন নারী নেত্রী ডক্টর মাহমুদা মিতু, তাকে হচ্ছে অ্যানেক্স ভবনের সামনে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি মুরাল, শেখ মুজিবুর রহমানের মুরালের সামনে যখন তাকে অপদস্থ করার জন্য টার্গেট করা হয়, তখন যুব দলের সেই নেতা তখন তাকে টার্গেট করে বলেছিলেন যে ওকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পিটাতে হবে। এই কথা কিন্তু কোট অ্যান্ড কোট সেটা ভিডিওতে উঠে এসেছে। সেই সময় কিন্তু ডক্টর মাহমুদা মিতু আপু এটা নিয়ে পুলিশের কাছে গিয়েছিলেন, কিন্তু সেই মামলা কিন্তু আজও কোনো আলোর মুখ দেখেনি, সেটার অভিযোগ পর্যন্ত নেওয়া হয়নি। আই রিপিট अगेन, বরিশালের কেন্দ্রীয় কোন কোন নেতা এর পিছনে জড়িত আছেন সেটার প্রশ্নের উত্তর তাসলিম ভাই হয়তো ভালো দিতে পারবেন। ওই মামলা নেওয়া হয়েছিল, জিডি করা হয়েছিল, এবং যুবদল এবং কৃষক দলের সমন্বয়ে সেটা সমাধান করা হয়েছিল বলে মামলার অভিযোগ নেওয়া হয়নি, মামলাও রুজু হয়নি। জি, এটা আমার হয়তোবা জানার ভুল থাকতে পারে। যাই হোক, আরেকটা জিনিস বলি যে আক্তার আমি হোসেন, আমি একটু মাঝখানে বলতে যাচ্ছি, এক মিনিট। রাজুল ইসলাম সাকিব ভাই, আমাদের পার্টি, আমাদের একটু কথা আছে এখানে। সে বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্র দলকে ক্ষমতায় থেকে অর্গানাইজ করেছে এবং ফান্ডিং করেছে। আমার প্রশ্ন হচ্ছে এটা সপক্ষে কি ডকুমেন্টস আপনার কাছে আছে? 2 নম্বর প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আপনি বলছেন ছাত্র দল কিংস পার্টি, আপনি কি অ্যাকচুয়ালি কিংস পার্টির মিনিংটা বুঝেন কিনা? আমার প্রশ্নটা আমার থেকে গেল, কারণ হচ্ছে কিংস পার্টি আমরা তাদেরকেই বলে যারা ক্ষমতা আহরণের জন্য ক্ষমতায় আহরণের জন্য যারা হচ্ছে গিয়ে সংগঠন তৈরি করে। আপনি ছাত্রদল কখনোই রাষ্ট্র ক্ষমতার জন্য রাজনীতি করে নাই, কখনোই করে নাই। ছাত্র দলের রাজনীতি ছাত্র কেন্দ্রিক থাকে। ছাত্রদল থেকে আজও পর্যন্ত ছাত্র দলের ক্ষমতা, মানে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি থাকা অবস্থায় কেউ সংসদ নির্বাচনে পর্যন্ত করে প্রেসিডেন্ট সেক্রেটারি এমপি হয়েছে, এরকম কোন উদাহরণ বাংলাদেশের এই যে রাজনীতিতে নেই। তো ছাত্র দলকে আপনি কিংস পার্টি কোন অ্যাঙ্গেলে বললেন, আমি আসলে এটা আমার বোধগম্য নয়। হ্যাঁ, 2 নম্বর প্রশ্নের উত্তর আমি বলছি। আমরা একটু অন্যান্য আলাপে সার্চ করেন, ইউ উইল গেট ইউর অ্যানসারস ক্লিয়ারলি। জি জি জি, আমরা একটু আমাদের যে আলোচনা সেই আলোচনার দিকে যাই। আমি আরেকটু শেষ করে, উনি যেহেতু আরেকটা প্রশ্ন বলেছেন যে ছাত্র দলকে উনি সরাসরি অ্যাকিউজ করতেছেন। আমার প্রশ্ন হচ্ছে বরিশালের প্রেক্ষাপটে তো উনি বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বা উনি প্ল্যাটফর্মে ছিলেন। আমার প্রশ্ন, ছাত্র দল জুলাই আগস্টের প্রেক্ষাপটে কতটুকু কি করেছে বরিশালের মাটিতে, এই প্রশ্নটা উনি বুকে হাত দিয়ে নিজের হয়তোবা পর্দার সামনে বলতে পারবেন না, কিন্তু নিজে একা একা রিয়েলাইজ করার চেষ্টা করবেন। শোনেন, সর্বোপরি উপরে একজন আছে যে সবকিছুর আমলনামা দেখে। আপনি যদি বলেন যে বিএনপি উপদেষ্টার সিন্ডিকেট মিটিং এ উপদেষ্টার নিয়োগ দিয়েছে, আপনি বলেন বিএনপি কতটুকু আলী ইমরানের আয়াত 19 ইন্নানি ইনদাল্লাহিল ইসলাম, ঠিক আছে, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, মানে ইসলাম কিন্তু ইসলামের কোনো বিকল্প নাই, বা ইসলামের কিন্তু অন্য কোনো রূপ নাই, মানে ইসলামের পন্থা ইসলামই ইসলামের বিকল্প, ঠিক আছে। সত্যের বিকল্প সত্যই, সত্যকে কখনো মিথ্যা দিয়ে রিপ্লেস করা যায় না। সো আপনাদের ভূমিকার ব্যাপারে, আপনাদের যদি আপনাদের কন্ট্রিবিউশনের ব্যাপারে অবশ্যই বরিশাল আমি সার্ভে করেই বলতেছি। আপনি দেখেন, আপনারা জুলাই আগস্টের প্রেক্ষাপটে যে ছাত্র প্রেক্ষাপটটাকে আপনারা বিভিন্ন পুস্তকে ঢুকানোর জন্য আপনার সরকার এনটিসিবি কে নির্দেশনা দিয়েছেন গভর্নমেন্ট থেকে। এই যে নির্দেশনা, সেখানে ওয়াসিমের নাম অ্যাবসেন্ট, এটা নিয়ে কিন্তু আমাদের ছাত্র দল থেকে প্রতিবাদ জানানো হচ্ছে, কিন্তু এটা কোনো প্রতিকার আমরা আদৌ পাইনি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনারা বারবার বলতেছেন উপদেষ্টা লেভেলে আমাদের লোক আছে। আপনারা প্রশ্ন রাখতে চাই জাতির পক্ষ থেকে যে আমাদের দল থেকে আমরা উপদেষ্টা লেভেল থেকে কি কি অ্যাডভান্টেজ নিয়েছি বলেন। 3 নম্বর প্রশ্ন উত্তর আপনাকে দিচ্ছি। আপনি বলছেন বরিশাল পারে পিপিজিপি এরা বিএনপি থেকে নিয়োগ প্রাপ্ত হয়েছে। আপনি ভুলে গেলে চলবে না, আপনাকে মনে করিয়ে দিচ্ছি, এখানে শুধু বিএনপি পদায়িত না, এখানে জামাত একটা বড় অংশে জামাতের লোক, এবং শুধু জামাত না, ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগও কিন্তু এখানে প্রমোটেড হয়েছে।
এবং এই প্রমোটের যে আমার প্রমোশনটা যে যারা দিচ্ছে, নিয়োগটা যারা দিচ্ছে, এই প্রক্রিয়ায় কারা জড়িত এবং এই প্রক্রিয়া সরকার থেকে কারা পাস করছে, সেই লেভেলে কাদের লোক আছে এবং কারা নিয়ন্ত্রক এই বিষয়টা, সেই প্রশ্নটা রেখে গেলাম। আরেকটা প্রশ্ন আমি আপনাকে বলে শেষ করে দিচ্ছি। আপনি বারংবার বলছেন যে আসিফ ভাই বা কি যেন মাহফুজ সাহেব, এদের দুইজনের ব্যাপারটা আপনারা অ্যাভয়েড করে বলতেছেন নাহিদ সাহেব তিনি ক্ষমতা ছেড়ে নেমে গেছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা জুলাই প্রক্রিয়মেন্ট নিয়ে বারংবার এটা ঘোষণা করার জন্য প্রধান উপদেষ্টার কাছে গেলেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি বললেন যে ছাত্ররা আমাদের কাছে এসেছিল, আমার কাছে এসেছিল, আমি তাদেরকে বলেছি যে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে যদি জুলাই প্রক্রিয়মেন্ট ঘোষণা করতে হয় তাহলে সকল দলের সম্মিলিত একটা ঐক্যমতের ভিত্তিতে এটা গঠন করা হবে। তাহলে আপনারা কেন একা গেলেন এবং তিনি কেন ফিরিয়ে দিলেন? তাহলে বৈষম্যের যে একটা গোড়াপত্তন যে বিষয়টা, এই বিষয়টা কি আপনারা শুরু করেছেন, এই ব্যাপারটা প্রতীয়মান হয় কিনা? তো আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা বারংবার বিএনপিকে অ্যাকিউজ করছেন। আমাকে একটু সুযোগ দিতে হবে ভাই, একটু সুযোগ দিতে হবে, একটু সুযোগ দেন, আমি শেষ করে দিচ্ছি। বৈষম্যের যে বিষয়টা উঠে আসছে বরিশালের প্রেক্ষাপট থেকে আমি শুরু এই কারণেই করেছি, যেখানে আপনি নিজে একজন ভিক্টিম। আপনি বলেছেন যে এই আন্দোলন যদি সফল না হতো আপনার কি অবস্থা, তো আপনার লাশটা খুঁজে পেত কিনা। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যারা ছাত্রদল করেছি, বরিশালের রাজনীতিতে আমরা যারা পরিচিত মুখ এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের পরিচয় হয়েছে, এজ এ নর্মাল ছাত্র বা একটা মেধাবী ছাত্র হিসেবে আমাদের পরিচয় চাইতেও একটা ছাত্রলীগ বা একটা আওয়ামী লীগ বিরোধী একটা স্ট্যাটাস, একটা মিছিল, তার হরতাল আন্দোলনে পুলিশের গ্রেফতার এবং পেপারের নিউজ হওয়ার মানে হচ্ছে গিয়ে পুলিশের টর্চার, এই জিনিসগুলোর মাধ্যমে আমাদের যাদের পরিচিত মুখ হয়েছে, তারা আন্দোলন যদি বিফল হতো তাদের কি অবস্থা হইতো, এই প্রশ্নটা আমি রেখে গেলাম। ধন্যবাদ। জি, আমরা অনেক আলোচনা আমাদের করতে হবে, কিংবা আসলে প্রতিদিনই আমাদের মাঝে নতুন নতুন প্রশ্ন আসছে। সেই জায়গা থেকে আমি আপনাদের দুইজনকে একটা প্রশ্ন করি। আপনারা বলছেন যে বার কাউন্সিলের বিএনপি লোকজন আছে, কিংবা নানান জায়গায় বিএনপি লোকজন আছে, বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা বললেন, আবার যে ছাত্র দলের নেতা বললেন যে আসলে কোন কোন জায়গা আছে সেটা অন্য দলের নেতারাও আছে, জামাত আছে, সেখানে আওয়ামী লীগ আছে। কিন্তু বরিশালের যে প্রেস ক্লাব, সেখানে সভাপতি এবং সেক্রেটারি কারা আপনারা কি জানেন? সেখানে সভাপতি হচ্ছে জামাতের নেতা এবং সেক্রেটারি হচ্ছে আওয়ামী লীগের নেতা। আপনারা দুইজনেরকে আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা কেন তাদের পদত্যাগ, বা আপনারা যে সেক্রেটারি আওয়ামী লীগের যে নেতা আছেন তারা আসলে আপনারা অপারেশন কেন চাচ্ছেন না? যদি সুযোগ হয় আপনাদের সেই অপারেশনটা চাবেন এবং নতুন ভাবে নিরপেক্ষভাবে নির্বাচন দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা একটু আমাদের যে আলাপ, সেই আলাপগুলো একটু ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা মনে হচ্ছে যে আলাপের শেষ উত্তর পাইনি। জি, আমাদের যে সময়, সে সময় অবশ্যই শেষের পর্যায়ে। আমার অনেক প্রশ্ন শেষ একটা প্রশ্নের উত্তর দিন আপনি। আপনাদের এই যে সংগঠন আত্মপ্রকাশ করেছে, এই অনুষ্ঠানে একজন গে আর কি তাকে বলা হয়, তাকে আপনারা ইনক্লুড করেছেন। পরবর্তীতে এটা নিয়ে আমরা স্টেটমেন্টও দেখেছি, স্বীকারোক্তি, এটা আমাদের কাছে ভালো লাগছে যে আপনারা স্বীকার করে নিয়েছেন। কিন্তু এই যে লোকটাকে আপনারা ইনক্লুড করেছেন অবশ্যই যাচাই বাছাইয়ের মাধ্যমে, কারণ আমরা এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের অনেকদিন আগে থেকেই আমরা দেখেছি যে প্রস্তুতি নিচ্ছেন, যাচাই বাছাই চলছে, কে আহ্বায়ক হবে, কে সদস্য সচিব হবে, এগুলো নিয়ে আপনাদের পেপার পত্রিকা বিভিন্ন ভাবে আলোচনা উঠে আসছে। জাতীয়তার দিকে একটা কিউরিয়াস মেন্টালিটিতে নজর রেখেছে। সেখান থেকে আমরা যে বিষয়টা স্ট্রাকচারটা দেখলাম, সেখানে একটা বিতর্কিত লোক ঢুকলো। তার পরবর্তীতে জাতি যতটুকু বুঝতে পেরেছি, আমি সংক্ষেপে আপনাকে উত্তরটা দিই। জি ওয়াহিদুর ভাই, আমি একটু শেষ করি এবং তার পরবর্তীতে আপনারা 5 মিনিট করে পাবেন। আমাদের আলোচনা অনেক দূরে চলে গেছে। আমরা তাসনিম ভাই আলাপটা নিলাম যে জাতীয় নাগরিক পার্টিতে একজন সমকামীর জায়গা হয়েছে। বাংলাদেশ যদিও একটি ইসলামিক কান্ট্রি, সেখানে একজন সমকামীর জায়গা আসলে একটা পার্টির কেন্দ্রীয় পর্যায়ে হতে পারে কিনা সেটা নিয়ে আলাপ হতে পারে। এবং আপনারা আগামীতে ছাত্রদের জন্য কি আশা বা প্রত্যাশা হাজির করতে চান, কিভাবে ছাত্র সংসদ নির্বাচন চান, কিভাবে ছাত্রদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করছেন, সেই বিষয়ে একটা 5 মিনিটের মধ্যে আলাপ করবেন। আমাদের আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, আমাদের শেষ করতে হবে। আচ্ছা, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। কথা হচ্ছে বাংলাদেশ মানে মানুষের
সাইন্টিফিক্যালি আমি কথাটা বলি, মানুষের কিন্তু দুইটা ধরনের বিহেভিয়ারাল ইনস্টিংক্ট থাকে, ঠিক আছে? মানুষ, আপনি আমার কাছে যতটুকুই আপনার ব্যাপারে এক্সপ্রেস করবেন আমি কিন্তু ততটুকুই জানবো। এছাড়া আপনার সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বা পাবলিক প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনি আপনার যতটুকু এক্সপ্রেস করতেছেন আমি কিন্তু আপনার ব্যাপারে ততটুকুই জানবো। আপনি মনে করেন একজন পার্সন আমার সাথে সে সামনে ম্যানলি অ্যাপিয়ার করলো, সবার সামনেই সে ম্যানলি অ্যাপিয়ার করলো, কিন্তু বাট তার হিডেন লাইফে, তার একটি সিক্রেট লাইফে তিনি কিভাবে তার জীবন পরিচালনা করে থাকেন সেটা কিন্তু আসলে রাজনৈতিক প্ল্যাটফর্মে উঠে আসার আগে তদন্ত হয় না। আপনি দেখবেন যে এটা নট বিএনপি, এটা আওয়ামী লীগ ছাড়া অন্যান্য নানান দলে এই যে দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ড প্রকাশ হয়েছে, ঠিক আছে? আপনারা দেখবেন যে এই যে আওয়ামী লীগের এই যে ডিবি হারুন, তারপরে হচ্ছে জাহাঙ্গীর কবির নানক, তাদের হচ্ছে ছবি, এটা কিন্তু আন্দোলনের আগে আগেই পাবলিশ হয়েছিল, সেটা কিন্তু আমাদের জেন জেড এক্সপ্লোর করে খুঁড়ে বের করেছিল। তো এখন কথা হচ্ছে যে আপনি আপনার হিডেন লাইফে, একেবারে সিক্রেট লাইফে কিছু কি মেনটেন করেছেন সেটা যদি আমাদের কাছে অবগত না থাকে, আপনার এক্সপ্রেসিভ যে অবদান, সেই কন্ট্রিবিউশন, সেটাকে যখন আমরা ইভ্যালুয়েট করতে যাই তখন তো আপনার যোগ্য অবস্থান সাময়িক সময়ের জন্য হলেও রিকগনাইজ করা হবে। তো এই আন্দোলনে যেই ব্যক্তির কথা বলা হয়েছে তিনি একজন সমকামী ছিলেন, তিনি তার সিক্রেট লাইফে যে সমকামিতাকে চর্চা করতেন বা মেনটেন করতেন সেটার ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একেবারেই অবগত ছিল না। যখন আমরা জাতীয় নাগরিক পার্টি, যখন আমরা এনসিপি ফর্ম করি, এনসিপি ফর্ম করার পর যখন আমরা জানতে পেরেছি যে তার সিক্রেট লাইফের এই ব্যাপারগুলো যখন ফ্ল্যাশ হয়েছে, যখন পেপারাজি অথবা হচ্ছে ইনভেস্টিগেশনাল জার্নালিস্টদের কাছে এটা প্রকাশ হয়েছে, তখন কিন্তু সাথে সাথে আমরা আমাদের সাংগঠনিক অ্যাকশন নিয়েছি এবং তাকে আমাদের সংগঠন থেকে ডিজাউন করেছি। কারণ আমরা যেটা আমাদের হাসানাত আব্দুল্লাহ ভাই যেটা বলেছেন, আমরা একটি মুসলিম কান্ট্রি হিসেবে আমরা ইসলামের, সবাই মনে করি আমরা ইসলামের খেদমতগার বা ইসলামের এবং ইসলামকে অনুসরণ করি দৃপ্তভাবে, এবং সমকামিতার বিরুদ্ধে আমরা দৃপ্ত ভাবে অবস্থান নিই। সো আমরা কিন্তু সাথে সাথে সাংগঠনিক অবস্থান নিয়েছি। তো এখানে এটা নিয়ে আপনি ভেরিফিকেশনের যে কোশ্চেন চললেন, তিনি তার সিক্রেট লাইফে কি মেনটেন করছেন, অবশ্যই সেটা যখন পলিটিক্যাল পার্টি ফর্মে আপনি আসেন তখন কিন্তু এটা ইনভেস্টিগেশন হয় না, এটা উঠে আসে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের মাধ্যমে। এবং আমরা বাংলাদেশের ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের আসলে প্রশংসা করি যে তারা যেভাবে কবর খুঁড়ে সত্যর অনুসন্ধান করে। যেমন আমরা এখন বিগত 12 বছর পরে 117 বার অ্যাটেম্পটের পরে আমরা সাগররুনি হত্যা মামলার তদন্তের সুষ্ঠু একটা তদন্ত প্রক্রিয়ার জন্য শুরু করতে যাচ্ছে, আমরা সেই প্রেক্ষাপট বা প্রেক্ষিত আমরা দেখছি। ঠিক এরকম ভাবে আমি একটু ইন্টারাপ্ট করছি, আমার ফোনের চার্জ প্রায় শেষ পর্যায়ে, একটু ওয়াহিদুর রহমান ভাই, আমার ফোনের চার্জ প্রায় শেষ পর্যায়ে, দ্যাটস ওয়াই আমি আসলে কন্টিনিউ করতে পারছি না। তো আমার পক্ষ থেকে একটা কথাই বলার থাকলো, আহ্বান থাকলো সাধারণ ছাত্রদের পক্ষ থেকে, যে আসলে সাধারণ ছাত্রদের প্ল্যাটফর্মের যে ঐক্য এবং এই ঐক্য শক্তিটাকে সাধারণ ছাত্ররা কোন দিকে ব্যয় করবে সেটা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকেই প্রচার করা হোক এবং প্রসারের চিন্তা ভাবনা করা হোক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কখনোই ছাত্রলীগের যে একটা প্রেশারাইজ যে একটা বিষয়টা ছিল সেদিকে আমরা কখনোই যাব না। আমাদের এই অ্যাম্বিশন অলরেডি ছাত্রদের কাছে প্রকাশিত। 3 নম্বর কথা হচ্ছে আমার ওয়াহিদুর রহমান সাহেবের কাছে, তার মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান থাকবে যে সাধারণ ছাত্র প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে অতীতের আওয়ামী রাজনীতির যে একটা প্রবণতা ছিল বারবার নিজেকে স্টক হোল্ডার দাবি করে গেইন নিয়ে যাওয়া, এই জিনিসটা যেন না করা হয় এবং এর মাধ্যমে ফ্যাসিবাদ পুনর্বাসনের যে বিষয়টা আমরা ইতিমধ্যে দেখেছি যে ছাত্রলীগ চলে আসছে, শিবির চলে আসছে, আসলে এই রাজনৈতিক প্রবণতাকে বন্ধ করে নিজস্ব একটা চিন্তা ভাবনা এবং গতিধারা গতিশীলতা দিয়ে একটা সংবিধান প্রচলনের মাধ্যমে এবং একটা প্রকাশ্য স্পষ্ট রাজনীতির মাধ্যমে সাধারণ ছাত্রদের এবং বাংলাদেশের আগামীর রাজনীতি তৈরি করার ক্ষেত্রে যেন একটা সুন্দর টাইমলাইন তৈরি করা হয়, এই আশাবাদ আমি আপনাদের কাছে আশাবাদ ব্যক্ত করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল মহানগর পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের সভা থেকে আমি বিদায় নিচ্ছি। থাকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমরা একটু ওয়াহিদুর রহমানের কাছে, আমাদের আলোচনা একেবারেই শেষ পর্যায়ে, যে ছাত্র সংসদ নিয়ে কি ভাবছেন এবং ছাত্রদের জন্য কিভাবে নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা করা যায়, কিভাবে সমাজ প্রতিষ্ঠা করা যায়, সেই বিষয়ে আমরা একটু 2 মিনিটের মধ্যে আলাপটা শেষ করবেন। আচ্ছা,
আমরা বর্তমানে, আমি যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টেক হোল্ডার, আমি বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জন্য যে কর্মকাঠামো বা কর্ম পরিকল্পনা নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ এগোচ্ছে সেটাকে আমরা সাধুবাদ জানাই, এবং তারা যে যৌক্তিক দাবিগুলো, যে তারা সেকেন্ড রিপাবলিক ডিমান্ড করতেছে, আমরা এটা সহমত পোষণ করি, এবং তারা সংবিধানের যৌক্তিক সংস্কার চায়, তারা নির্বাচন কে প্রথমে স্থানীয় সরকার নির্বাচন চাই। এই জিনিসগুলোকে আমরা মনে করতেছি দেশের জন্য, দেশের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য এটাকে আমরা পজিটিভ মনে করতেছি, এবং এটা দেশের আসলেই এই রাজনৈতিক পালাবদলের জন্য এটা আসলে, এবং এই রাজনৈতিক যে ব্যাড প্র্যাকটিস, এই যে হঠাৎ করেই একটা ক্ষমতা থেকে 5 বছর সাস্টেন করার পরে সেটাকে স্বৈরতন্ত্রের রূপ নেওয়ার যে একটা চিরাচরিত প্রথা, এই প্রথাকে ভেঙে দিতে হলে অবশ্যই আমাদের এই মেজার্স গুলো নিতেই হবে। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি যেটা আগেও বলেছি, অরাজনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করছে, এবং দেশের সকল রাজনৈতিকভাবে সচেতন করার জন্য দেশের সকল শিক্ষার্থীকে, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি অপরিসীম ভূমিকা রাখবে দেশের সকল শিক্ষার্থীকে রাজনৈতিকভাবে সচেতনভাবে গড়ে তোলার জন্য, এবং দেশকে এরা সামনে যেন আর কোনো ফ্যাসিবাদের উত্থান না হতে পারে এটা রুখে দেওয়ার জন্য যত ধরনের কর্মপন্থা এবং বিপ্লব এবং বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে যে কোনো ধরনের প্রশাসনের যে কোনো অনিয়মকে প্রতিবাদ করার জন্য, অ্যাড্রেস করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বদা সোচ্চার থাকবে। শুভকামনা, ধন্যবাদ। জি, আরেকটা যে প্রশ্ন ছিল যে ছাত্র সংসদ নিয়ে আসলে আপনাদের ভাবনা কি, সেই বিষয়টা একটু পরিষ্কার করবেন। ছাত্র সংসদ, প্রত্যেকটি ইউনিভার্সিটি, প্রত্যেকটি কলেজে আমরা ছাত্র সংসদ নির্বাচন চেয়ে আসছি, প্রত্যেকটি রাজনৈতিক ছাত্র সংগঠন, সেই জায়গায় আপনাদের হ্যাঁ দেখেন, আমি বলি, আমরা সেই 5 আগস্টের পর থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠার জন্য আমরা ইনহিউম্যান এফোর্ট দিচ্ছি, আমরা সব জায়গায় ভয়েস রেজ করতেছি, ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন, ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন, কিন্তু এখনো আমাদেরকে একটি অপোজিট ফোর্স দেওয়া হচ্ছে, অপোজিট একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। সেটা মোস্ট প্রবাবলি, এটা আর নতুন করে বলার কিছু নেই, এটা ছাত্রদল সহ অন্যান্য যারা বড় রাজনৈতিক সংগঠন আছেন, এই ধরনের সংগঠন থেকে আমরা আসলে খুব চাপের মুখে আছি, এবং তারা কখনোই আমাদের সাথে ঐকমত্য হয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্র সংসদ নির্বাচন দিতে তারা অসহযোগ পোষণ করছেন। আমরা চাই যে ছাত্র দলের ভাইদের প্রতি আহ্বান থাকবে যে তারা তাদের এই সুমতি আসুক, এবং তারা ছাত্র সংসদ নির্বাচনের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ দেখাক, এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সূচনা হোক বাংলাদেশে গণতান্ত্রিক, অদলীয়, নির্দলীয়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য, এবং এতক্ষণ যারা আমাদের সাথে স্টুডিওতে যুক্ত ছিলেন, আমাদের পুরো আলোচনা শুনেছেন, এবং যারা পরবর্তী শুনবেন, আপনাদেরকে রাজপথের রাজনীতির অষ্টম পর্বে শুভেচ্ছা জানাই। সাথে সাথে এই যে মাহে রমজান, সেই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার আহ্বান জানাই, এবং আমাদের আগামী রবিবার রাত 10টায় আমাদের সাথে আবারও দেখা হবে আপনাদের সেই জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের নানান প্রশ্ন আছে। আমরা চাই যে বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, তারা জনগণের জন্য, ছাত্রদের জন্য, আপামর জনগণের জন্য তারা রাজনীতি করুক, তারা সমাজ পরিচালনা করুক, তারা রাষ্ট্র পরিচালনা করুক। সেই জায়গায় আমরা প্রত্যেকটি ছাত্র সংগঠনকে দেখতে চাই, রাজনৈতিক সংগঠনকে দেখতে চাই। আমরা আগামী দিন অত্যন্ত শুভ হোক সেই প্রত্যাশা করি। সকলকে আবারও রাজপথের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।